এত রাতে বারান্দায় দাঁড়িয়ে কি করছিস তুই? আপনার তাতে কি? আমার নিজের ঘর, নিজের বারান্দা, আমি যখন খুশি তখন দাঁড়াবো। মুখ বেশি চলছে আজকাল। ঘরে যা বলছি। যাব না। আপনি কে আমাকে অর্ডার করার? আপনি আপনার ঘরে যান। আমি কে সেটা তোকে এখনই বুঝিয়ে দেব। খুব তো বড় বড় কথা বলছিস। হ্যাঁ বলুন, কি করবেন আপনি? বড় জোর ছোট আব্বুকে বলে আমাকে বকা খাওয়াবেন। এর বাইরে আপনার আর কি বা করার মুরুদ আছে আমার জানা আছে। মুরদ দেখতে চাস আমার? ঠিক আছে, দেখাচ্ছি। কথাগুলো শেষ হতেই আবির এক ঝটকায় তানিশাকে নিজের দিকে টেনে নেয়। তানিশার নরম শরীরটা সজোরে এসে ধাক্কা খায় আবিরের চওড়া বুকের সাথে। তানিশা কিছু বুঝে ওঠার আগেই আবির তার এক হাত দিয়ে তানিশার কোমরের উন্মুক্ত অংশটা শক্ত করে চেপে ধরে। রাতের হালকা হিমেল বাতাসে তানিশার পরনের পাতলা সুতির থ্রি পিস এমনিতেই এলোমেলো হয়েছিল। আবিরের হাতের উষ্ণ স্পর্শ তানিশার কোমরে লাগতেই তানিশার পুরো শরীর কেঁপে ওঠে। আবির নিজের মুখটা তানিশার কানের একদম কাছে নিয়ে যায়। আবিরের গরম শ্বাস তানিশার ঘাড়ের কাছে আছড়ে পড়ছে। তানিশা ভয়ে এবং উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ধুকপুকানি এতটাই বেড়ে গেছে যে আবির স্পষ্ট সেটা নিজের বুকে অনুভব করতে পারছে। আবিরের গায়ের তীব্র পুরুষালী ঘ্রাণ তানিশার মস্তিষ্ককে যেন অবশ করে দিচ্ছে। কি হলো? চোখ বন্ধ করে ফেললি কেন? মুরদ দেখতে চেয়েছিলি না? ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। প্লিজ আবির ভাইয়া, আমাকে ছাড়ুন। কেউ দেখবে না। আর দেখলেই বা কি? তুই আমার। তোর এই শরীরের প্রতিটি ইঞ্চিতে শুধু আমার অধিকার। অন্য কেউ এই দিকে তাকালে তার চোখ উপড়ে নেব আমি। আপনি পাগল হয়ে গেছেন। আমাকে ব্যথা দিচ্ছেন আপনি। কোমর ছাড়ুন আমার। ব্যথা পাচ্ছিস? এই ব্যথা তো কিছুই না। তুই যখন ওই সাকিবের সাথে দাঁত কেলিয়ে কথা বলিস তখন আমার এখানে কেমন ব্যথা করে সেটা তুই জানিস। আবির কথাগুলো বলতে বলতে নিজের আর এক হাত দিয়ে তানিশার ঘাড়ের পেছনের চুলগুলো মুঠোয় চেপে ধরে। তানিশার বুকটা একটু উঁচু হয়ে যায়। আবির কোনো সময় নষ্ট না করে তানিশার কাঁধের উন্মুক্ত অংশে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তানিশা এক অদ্ভুত শিহরণে শিউরে ওঠে। আবিরের ঠোঁটের স্পর্শ তানিশার গলার কাছে এক মাতাল করা অনুভূতির সৃষ্টি করে। আবির নিজের দাঁত দিয়ে হালকা কামড় বসিয়ে দেয় তানিশার নরম চামড়ায়। তানিশা অস্ফুট স্বরে একটা শব্দ করে ওঠে। সে আবিরের বুকে শার্ট খামচে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আবিরের পেশিবহুল হাত তানিশাকে যেন লোহার মতো আটকে রেখেছে। আবির খুব ধীরে ধীরে নিজের ঠোঁট তানিশার গলার কাছ থেকে সরিয়ে ওর কানের লতিতে নিয়ে যায়। সেখানে হালকা চুমু খেয়ে ফিসফিস করে কথা বলে। কাল থেকে যদি ওই ছেলের সাথে তোকে একটা কথাও বলতে দেখি তবে এর চেয়েও ভয়ঙ্কর কিছু করব, মনে থাকে যেন। আমি আপনার কেনা গোলাম নই যে আপনার সব কথা শুনবো। আমি আমার ইচ্ছে মতো চলবো। ঠিক আছে, তাহলে আজ রাতেই তোকে আমি আমার কেনা গোলাম বানিয়ে দিচ্ছি। এই কথা বলেই আবির তানিশাকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। তানিশা ভয়ে আর উত্তেজনায় রীতিমতো কাঁপতে থাকে। আবির তানিশাকে নিয়ে সোজা বিছানার ওপর ছুঁড়ে ফেলে। ঘরের ভেতরে শুধু একটা নীল রঙের রিম লাইট জ্বলছে। সেই আলোতে আবিরের চোখের আগুন স্পষ্ট দেখতে পাচ্ছে তানিশা। আবির ধীরে ধীরে নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। তানিশা বিছানা থেকে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আবির এক লাফে ওর ওপর এসে পড়ে। তানিশার দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে আবির ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তানিশা প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আবিরের বড্ড ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে। ঘরের নীরবতায় শুধু দুজনের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে থাকে। অনেকক্ষণ পর আবির যখন তানিশাকে ছাড়ে তখন তানিশার মুখ লজ্জায় লাল হয়ে আছে। আবির একটা তৃপ্তির হাসি হেসে তানিশার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকালের বৃষ্টি রোদ এসে পড়েছে চৌধুরী বিলার বিশাল ডাইনিং টেবিলে। বাড়ির সবাই একে একে নাস্তার টেবিলে জড়ো হচ্ছে। বড় চাচা আমজাদ আলী খবরের কাগজ পড়ছেন আর মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছোট চাচা রাশেদ আলী খুব রাগী চেহারায় বসে আছে, যদিও ভেতরে ভেতরে তিনি ভীষণ নরম মনের মানুষ। ছোট চাচা রাশেদ আলী খুব রাগী চেহারায় বসে আছেন, যদিও ভেতরে ভেতরে তিনি ভীষণ নরম মনের মানুষ। দাদিমা সবার মাথার উপর ছায়াদাতা বটবৃক্ষের মতো বসে আছেন টেবিলের প্রধান চেয়ারটিতে। এমন সময় কাজের ছেলে কুদ্দুস একটা বড় গামলা নিয়ে দৌড়ে আসে। এই যে দাদিমা, আপনার লাইগা গরম গরম জিলাপি আনছি। ওরে গাধা, আমি কি সকালে জিলাপি খাই? আমার তো ডায়াবেটিক্স।
তুই কি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছিস? আরে না দাদিমা, আমি তো ভাবলাম আপনার মনটা আজকা একটু মিষ্টি খাইতে চাই। এ কুদ্দুস, তুই এই বাড়িতে কবে থেকে মানুষের মন পড়া শুরু করলি রে? আমার তো মনে হয় তুই ওই পাশের বাড়ির জরিনার মন পড়ার ধান্দায় আছিস। আরে জেসমিন, তুমি আবার ওর পেছনে লাগছো কেন? বেচারা ভালোবেসে এনেছে। দাও কদম ফুল, দাও কুদ্দুস। দাদিমার জিলাপি আমাকেই দাও। মোজাম্মেল ফুপার কথা শুনে পুরো টেবিলে একটা হাসির রোল পড়ে যায়। জিশান সুযোগ বুঝে রাইসার দিক চোখ টিপে ইশারা করে। রাইসা লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসে। মেহজাবিন জিশানের এই কাণ্ড দেখে ফেলে এবং হালকা কাশি দিয়ে জিশানকে সতর্ক করে। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আবিরকে। আবিরকে দেখেই তানিশার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কাল রাতের সেই মাতাল করা স্মৃতিগুলো তানিশার মাথায় ভিড় করে আসে। তানিশা নিজের ওড়নাটা ভালোভাবে টেনে বুকের ওপর দেয়। আবির একদম স্বাভাবিক ভঙ্গিতে সে নিজের চেয়ারে বসে, কিন্তু বসার আগে তার চোখ তানিশার দিকে স্থির হয়। আবিরের চোখ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, যা শুধু তানিশাই দেখতে পায়। আবির বাবা, আজ অফিসে যাবি না? তোর তো আবার জরুরি মিটিং আছে শুনলাম। হ্যাঁ আম্মু, একটু পরেই বের হব। শোন আবির, আজকে তোর সাথে রাফসানও যাবে। নতুন প্রজেক্টর, কাজটাও কি একটু বুঝিয়ে দিস। ঠিক আছে ছোট আব্বু, আমি রাফসানকে নিয়ে যাব। তানিশা, তুই হা করে কি দেখছিস? আবিরকে পরোটা আর মাংসটা এগিয়ে দে। আমি কেন দেব? ওর তো নিজের হাত আছে, নিজেই নিতে পারে। ছোট চাচি, ওকে আর কষ্ট করতে হবে না। ওর হাত তো আবার খুব নরম, পরাটার বাটি ধরতে গেলে যদি ব্যথা পায়। আবিরের কথার ভেতরের অর্থ বুঝতে পেরে তানিশার মুখটা লজ্জায় আর রাগে লাল হয়ে যায়। সে সবার অলক্ষ্যে টেবিলের নিচ দিয়ে আবিরের পায়ে একটা লাথি মারে। আবির একটুও না কেঁপে দিব্যি মাংস দিয়ে পরোটা খেতে থাকে। বড় চাচা আমজাদ আলী এসবের কিছুই খেয়াল না করে নিজের ব্যবসার কথা বলতে থাকেন। নাস্তা শেষ করে সবাই যে যার কাজে চলে যায়। তানিশা নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহজাবিন ওর হাত টেনে ধরে। কি রে, তোর গলায় ওই লাল দাগগুলো কিসের? মশা কামড়েছে নাকি? হ্যাঁ, মানে ওই ঘরে শুধু মশা তো, তাই আমি রুমে যাচ্ছি আপু। রুমে তো যাবি, কিন্তু এত বড় মশা কবে থেকে হলো আমাদের বাড়িতে যে এত বড় দাগ করে দিল? সাবধানে থাকিস, এই মশা কিন্তু ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর। মেহজাবিন মুচকি হেসে চলে যায়। তানিশা বুঝতে পারে আপু সব ধরে ফেলেছে। সে দৌড়ে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। গলার কাছে কাল রাতের সেই কামড়ের দাগটা স্পষ্ট জলজল করছে। তানিশা দ্রুত একটা হাইনেক ড্রেস বের করে পরার জন্য তৈরি হয়। অন্যদিকে আবির নিজের রুমে রেডি হচ্ছিল। অফিসের জন্য নীল রঙের একটা শার্ট আর কালো প্যান্ট পরেছে সে। চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের টাইটা বাঁধার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এমন সময় তানিশা একটা ফাইল নিয়ে আবিরের রুমে ঢোকে। ছোট আব্বু এই ফাইলটা আপনাকে দিতে বললেন। ওখানেই রেখে দে, আর এদিকে আয়, আমার টাইটা ঠিক করে দে। আমি পারবো না, আপনার কাজ আপনি করুন, আমি আপনার চাকর নই। আসবি নাকি কাল রাতের মতো আবার কোলে তুলে আনবো? আবিরের কথা শুনে তানিশার কথা বাড়ায় না। গুটি সুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। তানিশার দুই হাত আবিরের কলারের কাছে যায় টাইয়ের নটটা ঠিক করার জন্য। এত কাছ থেকে আবিরের গায়ের দামি পারফিউমের গন্ধ তানিশার নাকে এসে লাগে। আবির এক দৃষ্টিতে তানিশার মুখের দিকে তাকিয়ে আছে। তানিশা চোখ নিচু করে কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে। হঠাৎ আবির তানিশার দুই কোমর শক্ত করে ধরে নিজের দিকে টেনে নেয়। তানিশার নরম শরীরটা আবার আবিরের শক্ত বুকের সাথে মিশে যায়। তানিশা চমকে উঠে আবিরের চোখের দিকে তাকায়। কি করছেন? কেউ চলে আসবে তো, দরজা খোলা। আসুক, আমি তো আমার বউকে আদর করছি, অন্য কাউকে তো না। কে আপনার বউ? ফালতু কথা বলবেন না, আমাকে ছাড়ুন বলছি। ফালতু কথা? আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি কে কার বউ। আবির তানিশার ঠোঁটে আবার একটা গভীর চুমু এঁকে দেয়। তানিশা আবিরের পিঠ খামছে ধরে। বেশ কিছুক্ষণ পর আবির তানিশাকে ছেড়ে দেয়। তানিশা হাঁপাতে হাঁপাতে পেছনের দিকে সরে যায়। আবির একটা শয়তানি হাসি দিয়ে নিজের কোটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তানিশা নিজের বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেটা ওকে পাগল করে দেবে। দুপুরে খাওয়ার পর তানিশা নিজের রুমে বসে বই পড়ছিল। এমন সময় নিচে অনেক মানুষের গলার আওয়াজ শোনা যায়। তানিশা রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমে আরিয়ান আর রাইসা এসেছে। আরিয়ান তানিশাকে দেখেই একটা বড় হাসি দেয়।
আরে তানিশা, তুমি তো দিন দিন আরো অনেক সুন্দর হয়ে যাচ্ছ। কি ব্যাপার বলো তো? থ্যাঙ্কস আরিয়ান ভাইয়া। তুমি কেমন আছো? তোমাকে দেখার পর তো আমি আরো ভালো হয়ে গেলাম। তা তোমার ওই আগে চাচাতো ভাইটা কই? অফিসে গেছে নাকি? হ্যাঁ ভাই, ভাইয়া তো অফিসে। আপনি বসেন, আমি আপনার জন্য শরবত আনতে বলি। জিসান, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমরা তো মাত্রই আসলাম, একটু শান্ত হয়ে বসতে দাও। আরে না, মানে তুমি এসেছো আর আমি ব্যস্ত হব না তা কি করে হয়? জিসানের কথা শুনে রাইসা লজ্জা পেয়ে যায়। আরিয়ান তানিশার পাশে সোফায় এসে বসে। সে ইচ্ছে করেই তানিশার সাথে খুব ঘেঁষে বসে কথা বলতে শুরু করে। তানিশা বুঝতে পারে আরিয়ান ইচ্ছে করে এগুলো করছে আবিরকে রাগানোর জন্য। এই তানিশাও হাসি মুখে আরিয়ানের সব কথার জবাব দিতে থাকে। ঠিক সেই সময় অফিস থেকে ফিরে আবির ড্রয়িং রুমে ঢুকে তানিশাকে আরিয়ানের এত কাছে বসে হাসতে দেখে আবিরের মাথার রক্ত মাথায় উঠে যায়। সে রাতের ব্রিফকেসটা সজোরে সোফার উপর ছুঁড়ে মারে। পুরো ড্রয়িং রুম মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। আরিয়ান, তুই এখানে কি করছিস? তোকে কে আসতে বলেছে এই অসময়ে? আরে আবির, কেমন আছিস? এই তো তানিশার সাথে একটু গল্প করছিলাম। তোর অফিসে তো অনেক কাজ, তানিশাকে তো সময় দিতে পারিস না, তাই ভাবলাম আমি একটু সময় দিই। তোর নিজের চরকায় তেল দে। আমার বাড়ির মানুষের খেয়াল আমাকেই রাখতে দে। তোর এত দরদ দেখাতে হবে না। আরিয়ান ভাইয়া তো কোনো খারাপ কথা বলেনি। উনি তো জাস্ট আমার সাথে গল্প করছিলেন। আপনি এত রাতে যাচ্ছেন কেন? আপনার সমস্যা কোথায়? তুই একদম চুপ থাকবি তানিশা, একটা কথাও বলবি না তুই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমের দিকে চলে যায়। আরিয়ান একটা শয়তানি হাসি দিয়ে তানিশার দিকে চোখ মারে। তানিশাও বুঝতে পারে আজ রাতে তার কপালে অনেক কষ্ট আছে। আবিরকে রাগানো খুব সহজ, কিন্তু তার রাগ কমানো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। সন্ধ্যার দিকে বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। কুদ্দুস সবার জন্য চা আর পকোড়া নিয়ে আসে। দাদিমা পান চিবোতে চিবোতে জেসমিন ফুপুর সাথে গল্প করছেন। ছোট চাচা আর বড় চাচা খবর দেখছেন। এমন সময় আবির ড্রয়িং রুমে আসে। সে ফ্রেশ হয়ে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরেছে। তার ভেজা চুলগুলো কপালে এসে পড়ছে। তানিশা আর চোখে আবিরকে দেখছিল। আবির সোজা তানিশার দিকে এগিয়ে আসে। তানিশা, আমার রুমে আয়, তোর সাথে দরকার আছে। কি দরকার রে বাবা? ও তো এখন চা খাচ্ছে, চাটা শেষ করতে দে। খুব জরুরি দরকার ছোট আম্মু, ওকে এখনই যেতে হবে। আমার একটা ফাইল খুঁজে পাচ্ছি না, ও ভালো জানবে। আমি এখন যাব না, আমার চা শেষ হয়নি। আপনি নিজে গিয়ে খুঁজুন। আমি তোকে শেষবারের মতো বলছি তানিশা, আমার রুমে আয়। আবিরের গলার আওয়াজ এতটাই গম্ভীর ছিল যে তানিশা আর কিছু বলার সাহস পায় না। সে চুপচাপ চায়ের কাপটা রেখে আবিরের পেছনে পেছনে হাঁটা শুরু করে। বাড়ির বাকি সবাই নিজেদের মতো গল্পে ব্যস্ত থাকে, কেউ এই দিকে তেমন খেয়াল করে না। কিন্তু মেহজাবিন আর আরিয়ান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তানিশা আবিরের রুমে ঢোকার সাথে সাথেই আবির সজোরে রুমের দরজাটা বন্ধ করে দেয় এবং লক করে দেয়। তানিশা ভয়ে এক পা পিছিয়ে যায়। আবিরের চোখে জ্বলন্ত আগুন। সে ধীরে ধীরে তানিশার দিকে এগিয়ে আসতে থাকে। আপনি দরজা লক করলেন কেন? কি চান আপনি? কেন ভয় লাগছে? আরিয়ানের সাথে যখন বসে দাঁত কেলিয়ে হাসছিলি তখন তো ভয় লাগেনি, তখন তো খুব মজা পাচ্ছিলি। আমি তো শুধু কথা বলছিলাম, এতে এত রাগ করার কি আছে? আপনি কথায় কথায় তো রিয়েক্ট করেন কেন? কথা বলছিলি, ও তোর গায়ে ঘেঁষে বসেছিল আর তুই হাসছিলি। তুই জানিস আমার তখন কি ইচ্ছা করছিল ওর গলাটা টিপে ধরে মেরে ফেলি, আর তোর ওই সুন্দর হাসিটা চিরজীবনের জন্য মুছে দেই। আপনি তো একটা আস্ত সাইকো। আপনি আমাকে এত সন্দেহ করেন কেন? আমি কি আপনার কেনা সম্পত্তি? আবির আর কোনো কথা না বলে তানিশাকে চাপটে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। তার দুই হাত দিয়ে তানিশার দুই হাত দেওয়ালের সাথে পিন করে রাখে। আবিরের শক্ত শরীর তানিশার নরম শরীরের সাথে একদম মিশে আছে। আবিরের গরম শ্বাস তানিশার মুখে এসে পড়ছে। তানিশার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। সে চাইলেও আবিরের এই শক্ত আলিঙ্গন থেকে বের হতে পারছে না। আবির নিজের মুখটা তানিশার মুখের একদম কাছে নিয়ে আসে। তাদের দুজনের ঠোঁটের মাঝে এখন মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আবির তার ঠোঁট দিয়ে তানিশার ঠোঁট প্রায় ছুঁয়ে ফেলে ফিসফিস করে বলে, হ্যাঁ আমি সাইকো, তোকে নিয়ে আমি সাইকো। তুই শুধু আমার বুঝলি, আর কারো দিকে
তুই চোখ তুলেও তাকাতে পারবি না। তোর এই রূপ, তোর হাসি, তোর শরীর, সব কিছুর একমাত্র মালিক আমি। আপনি আমাকে ব্যথা দিচ্ছেন, ছাড়ুন আমাকে। আমি আপনার এসব পাগলামি আর সহ্য করতে পারছি না। আজ তোকে আমি ছাড়বো না তানিশা। আজ তোকে আমি বোঝাবো তুই কার আর তোর আসল জায়গা কোথায়। আবির তানিশার ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দেয়। সে বন্যের মতো তানিশার ঘাড়ে গলায় চুমু খেতে শুরু করে। তানিশা ব্যথায় আর উত্তেজনায় ছটফট করতে থাকে, কিন্তু আবিরের শক্ত হাতের বাঁধন থেকে সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না। আবিরের হাতের স্পর্শ তানিশার শরীরের প্রতিটি কোণায় আগুন ধরিয়ে দেয়। তানিশার প্রতিরোধ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। সে নিজের অজান্তেই আবিরের চওড়া পিঠে হাত রাখে এবং তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। রাগ, অভিমান আর তীব্র অধিকারবোধ মিলেমিশে এক অদ্ভুত ভালোবাসায় রূপ নেয়। আবির তানিশাকে দেওয়াল থেকে ছাড়িয়ে নিয়ে সোজা বিছানার দিকে এগিয়ে যায় এবং তাকে বুকের সাথে জাপটে ধরে বিছানায় শুইয়ে দেয়। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার গাঢ় হচ্ছে আর ঘরের ভেতরে দুজনের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যা বাড়ির অন্য কারো জানা নেই। সকালের মিষ্টি আলো চৌধুরী ভিলার চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাড়ির নিচতলায় বড় ড্রয়িং রুমে এখনো পুরোপুরি লোকজনের আনাগোনা শুরু হয়নি। শুধু কাজের ছেলে কুদ্দুস একটা ঝাড়ু হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছে আর আপন মনে বিড়বিড় করছে। এমন সময় জেসমিন ফুপু সিঁড়ি দিয়ে নামতে নামতে কুদ্দুসকে ধমক দেন। কুদ্দুস, তুই সকাল সকাল এখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি মন্ত্র পড়ছিস? কাজ কাম সব ফেলে রেখেছিস কেন? তোর দাদি দেখলে কিন্তু আস্ত রাখবে না। আরে ফুফু আম্মা, আমি মন্ত্র পড়ুম কেন? আমি তো হিসাব মিলাইতাছি। কালকা রাইতে আমি যা দেখছি সেইটার হিসাব তো মিলে না। কি দেখছিস তুই আর কার হিসাব মিলাচ্ছিস? আমাকে খুলে বল। তোর পেটে তো আবার কোনো কথা হজম হয় না। না ফুফু আম্মা, এই কথা কোয়া যাইব না। দাদিমা শুনলে আমারে বাড়ি থেকে বাইর কইরা দিব। আপনি আমারে মাফ কইরা দেন, আমি কাজে যাই। দাঁড়া বলছি, তুই যদি এখন আমাকে সব খুলে না বলিস তাহলে আমি আজকে তোর নামে ছোট ভাইয়ের কাছে বিচার দেব। বলবি তুই নাকি বলবি না? আচ্ছা কইতাছি, কিন্তু আপনি কাউরে কইতে পারবেন না। কালকা রাইতে আমি পানি খাইতে উঠা দেখি আবির ভাইজান তানিশা আপামনির ঘরের দিকে যাইতেছে। আর ভাইজানের চোখ মুখ দেখে মনে হইল উনি খুব রাগে আছিল। উমা সে কি রে? এত রাতে আবির তানিশার ঘরে কি করতে যাবে? তুই নিশ্চয়ই ভুল দেখছিস। আবির তো কাল রাতে কখন বাড়ি ফিরেছে আমি তো টেরই পেলাম না। আমি একদম সত্যই কইতাছি ফুপু আম্মা, আমার চোখ কখনো ভুল দেখে না। জেসমিন ফুপু আর কুদ্দুসের এই কথোপকথনের মাঝখানেই মোজাম্মেল ফুপা খবরের কাগজ হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢোকেন। ফুপুকে এত সকালে কুদ্দুসের সাথে গুজগুজ করতে দেখে তিনি একটু অবাক হন। কি ব্যাপার জেসমিন, সকাল সকাল কুদ্দুসের সাথে কি এত গোপন সলা পরামর্শ চলছে? আমাকে একটু শোনাবে নাকি? আপনার এত সব কথায় নাক গলানোর স্বভাবটা আর গেল না। আমরা আমাদের বাড়ির ভেতরে কথা বলছি, আপনি বাইরের মানুষ, এইসব শুনে কি করবেন? আপনি গিয়ে আপনার কাগজ পড়ুন। এই বাড়ির জামাই হয়ে 30 বছর কাটিয়ে দিলাম আর তুমি আমাকে বাইরের মানুষ বানিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরের মানুষ হয়েই থাকলাম। ফুপা রাগ করে সোফায় গিয়ে বসেন। ঠিক তখন দাদিমা তার হাতের লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসেন। দাদিমাকে দেখেই কুদ্দুস ঝাড়ু নিয়ে দৌড়ে দেয়। জেসমিন ফুপুও তাড়াতাড়ি দাদিমার পাশে গিয়ে দাঁড়ান। কি রে জেসমিন, সকাল সকাল তোদের এত চেঁচামেচি কিসের? আমার কি একটু শান্তি মতো কোরআন তেলাওয়াতটাও করার উপায় নেই? আর বলবেন না মা, এই কুদ্দুসটা দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছে। ওকে একটু শাসন করা দরকার। তুই ওর পেছনে না লেগে নিজের সরকার তেল দে। জাগিয়ে দেখ ফরিদা আর শরীফা রান্নাঘরে কি করছে। নাস্তার তো কোনো খবর দেখছি না। একটু পরেই সবাই ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। আবির আজ একটু দেরিতে নিচে নামে। তার পরনে একটা কালো রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট, চুলগুলো প্যাক ব্রাশ করা। তাকে দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। তানিশা টেবিলে বসে রুটি ছিঁড়ছিল। আবিরকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তার বুকটা ধক করে ওঠে। কাল রাতের কথা মনে পড়তেই তানিশার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। আবির সোজা এসে তানিশার ঠিক সামনের চেয়ারটাতে বসে। আম্মু, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আজ রাফসানের সাথে একটা বড় মিটিং আছে, আমাকে এখনই বের হতে হবে। দিচ্ছি বাবা, তুই এত অস্থির হচ্ছিস কেন? শান্ত হয়ে বসে একটু খা। শোন আবির, মিটিং এর পর একবার আমার অফিসে আসিস।
তোর বড় আব্বু আর আমি একটা জমি দেখার ব্যাপারে কথা বলবো। ঠিক আছে ছোট আব্বু, আমি আসবো। আবির খাবার খাওয়ার ভান করলেও তার চোখ বারবার তানিশার দিকে যাচ্ছে। তানিশা মাথা নিচু করে খাচ্ছে আর আবিরের চাহনি খুব ভালো করেই বুঝতে পারছে। তানিশা, তুই আজ কলেজে যাবি না নাকি সারাদিন বাড়িতে বসে বসে ফাঁকিবাজি করবি? আমি কলেজে যাব কি যাব না সেটা আপনার না জানলেও চলবে। আমার খোঁজ নেওয়ার জন্য আমার আব্বু আম্মু আছে। আমি তো শুধু জানতে চাইলাম, তোর তো আবার কলেজে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা না হলে তোর তো আবার দিন কাটে না। বিশেষ করে ওই সাকিব না কি যেন নাম ছেলেটার। আবির বাবা, তুই ওর কথা কিছু মনে করিস না, ও একটু পাগল তো, তাই যা মুখে আসে বলে দেয়। তুই খা বাবা। আম্মু, তুমি ওকে কিছু বলছো না কেন? ও আমাকে সবার সামনে অপমান করছে আর তুমি আমাকে পাগল বলছো। ছোট চাচি, ও পাগল না, ও খুব শেয়ানা। ও জানে কিভাবে মানুষের মন ভোলাতে হয়। তানিশা আর কিছু বলতে না পেরে রাগে গজগজ করতে করতে টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে যায়। মেহজাবিন সব চুপচাপ দেখছিল। সে আবিরের দিকে তাকিয়ে একটু হাসে। আবির মেহজাবিনের হাসি দেখে বুঝতে পারে মেহজাবিন কিছু একটা আঁচ করতে পেরেছে। আবির তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির ছাদের এক কোণায় অনেকগুলো টব দিয়ে একটা সুন্দর বাগান বানানো হয়েছে। জিশান সেখানে দাঁড়িয়ে রাইসার সাথে ফোনে কথা বলছে। রাইসা জিশানদের বাড়িতে আসেনি, তাই জিশানের মনটা একটু খারাপ। তুমি আজ আসলে না কেন? আমি সারা সকাল তোমার জন্য ড্রয়িং রুমে বসেছিলাম। আমার একটু কাজ ছিল জিসান। তাছাড়া রোজ রোজ তোমাদের বাড়িতে গেলে দাদিমা কি ভাববে? দাদিমা আবার কি ভাববে? দাদিমা তো তোমাকে অনেক পছন্দ করে। আর তুমি তো আমার কাছে আসো না, তুমি আসো তানিশার কাছে, এটা সবাই জানে। তুমি খুব চালাক হয়ে গেছো জিসান, সব কথা নিজের মতো করে ঘুরিয়ে নাও। চালাক না হলে কি তোমার মতো সুন্দর একটা মেয়ের মন পাওয়া যায়? আচ্ছা শোনো না, বিকালে একবার আসো না প্লিজ। বিকেলে তো আমার টিউশন আছে, আমি চেষ্টা করব সন্ধ্যায় একবার যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার সাথে বেশি কথা বলতে পারবে না। কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হবে। কেউ দেখবে না, আমি তানিশার ঘরে ব্যালকনিতে তোমার জন্য অপেক্ষা করব, তুমি শুধু একবার এসো। আচ্ছা বাবা, আসবো। এখন রাখি, আম্মু ডাকছে। জিশান ফোনটা পকেটে রেখে একটা বড় নিঃশ্বাস ফেলে। রাইসাকে সে পাগলের মতো ভালোবাসে, কিন্তু বাড়ির কাউকে সে এই কথা বলতে সাহস পায় না। তার বড় ভাই আবির এত কড়া স্বভাবের যে জিশান আবিরকে জমের মতো ভয় পায়। অন্যদিকে আবিরের অফিসের আফসার একটা ফাইল দিয়ে আবিরের কেবিনে ঢোকে। আবির নিজের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে আছে। রাফসান আবিরের চেয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। কিরে দোস্ত, তুই কি মিটিং এর ফাইলটা দেখেছিস? ক্লায়েন্ট তো একটু পরেই চলে আসবে। হ্যাঁ দেখেছি, সব ঠিক আছে। তুই ওদের কনফারেন্স রুমে বসতে বল, আমি আসছি। সকাল থেকে দেখছি তুই অন্যমনস্ক হয়ে আছিস। বাড়িতে কিছু হয়েছে নাকি? আনিসার সাথে আবার ঝগড়া করেছিস? তুই বেশি বুঝিস রাফসান, তুই নিজের কাজ কর। আমার বাড়ির বিষয়ে তোর এত নাক না গলালেও চলবে। আরে আমি তো বন্ধু হিসাবে জিজ্ঞাসা করলাম। মালিয়া তো আমাকে বলছিল আনিসা নাকি আজকাল তোর নাম শুনলেই রেগে আগুন হয়ে যায়। তুই মেয়েটাকে একটু বেশি শাসন করিস আবির। ও বড় হয়েছে, এখন আর আগের মতো ধমক দিয়ে সবকিছু করানো যাবে না। ও বড় হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি, আর ওকে কিভাবে লাইনে রাখতে হবে সেটাও আমার ভালো জানা আছে। তুই মালিহাকে বলিস তানিশাকে যেন উল্টাপাল্টা বুদ্ধি না দেয়। আচ্ছা বাবা, বলবো। তুই এখন ওঠ, মিটিং এর সময় হয়ে গেছে। দুপুরে খাওয়ার পর বাড়ির সবাই একটু বিশ্রাম নিচ্ছে। চারিদিক একদম চুপচাপ। তানিশা রান্নাঘরে আসে এক গ্লাস পানি খাওয়ার জন্য। সে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে পানি ঢালতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একটা শক্ত হাত এসে তার কোমর জড়িয়ে ধরে। তানিশা চমকে উঠে হাত থেকে গ্লাসটা প্রায় ফেলেই দিচ্ছিল, কিন্তু শক্ত হাতটা তাকে সামলে দেয়। তানিশা ঘাড় ঘুরিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরের চোখে সেই পরিচিত আগুন আর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। আপনি কখন এলেন আর এখানে কি করছেন? কেউ দেখে ফেলবে তো, ছাড়ুন আমাকে। কেউ দেখবে না, সবাই এখন ঘুমাচ্ছে। আর দেখলে দেখুক, আমি তো চুরি করছি না, আমি আমার জিনিসকে আদর করছি।
আমি আপনার জিনিস নই। আমি কোনো বস্তু নই যে আপনি আমাকে যখন তখন এইভাবে ধরবেন। আমাকে এক্ষুনি ছেড়ে দিন বলছি। না ছাড়লে কি করবি? চিৎকার করে সবাইকে ডাকবি? ডাক না দেখি, আমি সবাইকে বলে দেব কাল রাতে আমি কি কি করেছি। আপনি একটা অসভ্য। আপনি কিভাবে এত নিচু কথা বলতে পারেন? আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করিস? খুব ভালো। আমি চাই তুই আমাকে ঘৃণা কর, কারণ তোর এই ঘৃণাই আমাকে তোর আরো কাছে টানে। তোর এই রাগ আমাকে পাগল করে দেয়। আবির তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রান্নাঘরের দেওয়ালের সাথে একদম মিশিয়ে ধরে। তানিশা ছটফট করতে থাকে, কিন্তু আবিরের শক্তির কাছে সে হার মানে। আবির নিজের নাক তানিশার ঘাড়ে ঘষতে থাকে। তানিশার সমস্ত শরীর এক তীব্র শিহরণে কেঁপে ওঠে। আবিরের গায়ের চেনা সুগন্ধ তানিশার মস্তিষ্ককে অবশ করে দিতে থাকে। প্লিজ আবির ভাইয়া, কেউ চলে আসবে। আম্মু যদি একবার দেখে ফেলে তাহলে আমার মরণ ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি থাকতে তোর কিছু হবে না। তুই শুধু আমাকে একটু ভালোবাসতে শেখ তানিশা। তুই কেন বুঝিস না আমি তোকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না? আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমাকে শাসন করতে চান। আপনি আমাকে নিজের সম্পত্তি মনে করেন। হ্যাঁ, তুই আমার সম্পত্তি, আমার একান্ত নিজের সম্পত্তি। আমি তোকে কারোর সাথে ভাগ করতে পারবো না। তুই শুধু আমার জন্য তৈরি হয়েছিস, আর আমি শুধু তোর জন্য। কথাগুলো বলতে বলতে আবির তানিশার ঠোঁটে গভীরভাবে চুমু খেতে শুরু করে। তানিশা প্রথমে একটু বাধা দিলেও ধীরে ধীরে সে আবিরের এই তীব্র ভালোবাসায় নিজেকে সঁপে দেয়। রান্নাঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ আর ঠোঁটের ঘর্ষণের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। আবিরের হাত তানিশার পিঠের ওপর দিয়ে নিচে নেমে আসে। সে তানিশার কোমরটা আরো শক্ত করে চেপে ধরে। তানিশা নিজের দুই হাত দিয়ে আবিরের চুলগুলো খামচে ধরে। বেশ কিছুক্ষণ পর আবির তানিশাকে ছাড়ে। তানিশা হাঁপাতে হাঁপাতে আবিরের বুকে মাথা রাখে। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কাঁদছিস কেন? আমি কি তোকে খুব কষ্ট দিয়েছি? আপনি আমাকে সারা জীবন কষ্ট দেবেন সেটা আমি জানি, কিন্তু আমি যে আপনাকে ছাড়া থাকতেও পারবো না সেটা আপনি কবে বুঝবেন? আমি সব বুঝি পাগলি। তুই শুধু আমার উপর ভরসা রাখ। আমি তোর চোখে কোনোদিন পানি আসতে দেব না। ঠিক এমন সময় রান্নাঘরের বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। ফরিদা বেগম ঘুম থেকে উঠে পানি খেতে আসছেন। তানিশা ভয় পেয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাড়াতাড়ি ফ্রিজের দিকে মুখ ঘুরিয়ে পানির বোতল গোছানোর ভান করে। আবির একটুও না ঘাবড়ে স্বাভাবিকভাবে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে যায়। কি রে আবির, তুই কখন ফিরলি অফিস থেকে? আর এই অসময়ে রান্না করে কি করছিস? এই তো ছোট আম্মু, একটু আগে এলাম। গলাটা খুব শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম নিজে এসে একটু লেবুর শরবত বানিয়ে খাই। তানিশাকে বললাম একটু বানিয়ে দিতে। ও তো বলল ওর নাকি অনেক কাজ। তাইশার আবার কিসের কাজ? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ায়। তুই দাঁড়া বাবা, আমি তোকে লেবু শরবত করে দিচ্ছি। আম্মু, আমি ওনাকে বলিনি আমি বানিয়ে দেব না। আমি তো লেবু খুঁজছিলাম ফ্রিজে। উনি এমনি এমনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। তুই যে লেবু খুঁজছিলি সেটা তো আমি দেখিনি। আমি তো দেখলাম তুই ফ্রিজের দিকে তাকিয়ে কি যেন ভাবছিস। হয়তো সাকিবের কথা ভাবছিলি। তুই চুপ কর তো তাইশা, আবির ঠিকই বলেছে। তুই বড় ভাইকে একটু 1 গ্লাস পানিও দিতে পারিস না? যা এখান থেকে, আমি বানিয়ে দিচ্ছি। তানিশার আগে ফুসতে ফুসতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে আবিরের দিকে এমন ভাবে তাকায় যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দেবে। আবির একটা তৃপ্তির হাসি দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। সন্ধ্যায় ড্রয়িং রুমে আবার সবাই একসাথে জড়ো হয়। দাদিমা তার পানদানি নিয়ে বসেছেন। বড় চাচা আমজাদ আলী আর ছোট চাচা রাশেদ আলী খুব গম্ভীর মুখে কিছু একটা আলোচনা করছেন। আবির আর জিশান সোফার একপাশে বসে আছেন। রাইসা একটু আগে এসে তানিশার সাথে তানিশার রুমে গল্প করছে। শোনো সবাই, তোমাদের একটা জরুরি কথা বলার আছে। কি কথা রে আমজাদ? তোদের মুখগুলো এমন শুকিয়ে আছে কেন? কেন, খারাপ খবর নাকি? না মা, খারাপ খবর না, তবে খবরটা হঠাৎ করেই এসেছে। লন্ডন থেকে আমার স্ত্রীর বড় বোনের ছেলে ইমরান দেশে ফিরছে আগামী সপ্তাহে। ওমা, ইমরান দেশে আসছে? কত বছর পর ছেলেটার দেশে ফিরছে? তাও হঠাৎ দেশে আসতে গেল কেন? ও দেশে আসছে বিয়ে করার জন্য। ওর পরিবার চাই দেশের কোনো ভালো মেয়েকে যেন ও বিয়ে করে। এটা তো খুশির খবর। তা পাত্রী কি ওরা ঠিক করেছেন নাকি আমাদের খুঁজতে হবে? পাত্রী ওরা ঠিক করে রেখেছে।
ওরা চায় আমাদের তানিশার সাথে ইমরানের বিয়ে দিতে। রাশেদ আলীর কথা শুনে পুরো ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে আসে। আবিরের মুখটা শক্ত হয়ে যায়, তার হাতের মুঠো শক্ত হয়ে এমন ভাবে চেপে বসে যে হাতের রগগুলো ফুলে ওঠে। জিশান ভয় পেয়ে আবিরের দিকে তাকায়। তানিশার সাথে? কিন্তু তানিশা তো এখনো পড়ছে, এখন ওর বিয়ের বয়স হলো নাকি? পড়াশোনা বিয়ের পরে করা যাবে, তাছাড়া ইমরানের মতো ছেলে তো আর সবসময় পাওয়া যাবে না। ছেলে লন্ডনে খুব ভালো চাকরি করে, দেখতে শুনতেও খুব ভালো। তো ওরা কি কানিশার সাথে এই ব্যাপারে কোনো কথা বলেছিস? ওর মতামত তো জানা দরকার। মা, আমার বাবা মা হিসাবে তানিশার ভালোটাই বুঝবো। আমরা যে সিদ্ধান্ত নেব সেটাই ওর জন্য ভালো হবে। আমি তানিশাকে সব বলে দেব। আগামী সপ্তাহে ইমরান দেশে এলে আমরা বিয়ের 3 তারিখ ঠিক করে ফেলবো। আবির আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারে না। সে হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং কোনো কথা না বলে গদগদ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে যায়। আবিরের এভাবে চলে যাওয়াটা বড় চাচা এবং ছোট চাচা দুজনেই খেয়াল করেন, কিন্তু তারা কেউ কিছু বলেন না। তারা একে অপরের দিকে তাকিয়ে একটা হালকা ইশারা করে, যা শুধু দাদিমাই লক্ষ্য করেন। তানিশা রুমে বসে রাইসার সাথে গল্প করছিল। এমন সময় মেহেজাবিন দৌড়ে তানিশার রুমে আসে। মেহেজাবিনের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। কি হয়েছে আপু, তুমি এভাবে দৌড়ে এলে কেন? আর তোমার মুখটা এমন সাদা হয়ে আছে কেন? তানিশা, তুই এখন কি করবি? ছোট আপু তো একটু আগে নিচে একটা ভয়ঙ্কর খবর দিল। কি খবর? কিসের খবর? পরিষ্কার করে বলো না আমাকে। লন্ডন থেকে ইমরান ভাই আসছেন, আর ছোট আব্বু সিদ্ধান্ত নিয়েছেন ইমরান ভাইয়ার সাথে তোর বিয়ে দেবেন। আগামী সপ্তাহে সব ঠিক হয়ে যাবে। মেহেজাবিনের কথা শুনে তানিশার মনে হলো ওর মাথায় কেউ পাহাড় ভেঙে ফেলেছে। সে বোবার মতো মেহেজাবিনের দিকে তাকিয়ে থাকে। রাইসা তানিশাকে জড়িয়ে ধরে। তানিশার দু চোখ বেয়ে জলের ধারা নামতে শুরু করে। ওর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আবিরের কথা মনে পড়তেই তানিশার কলিজাটা যেন ছিঁড়ে যায়। আবির এই খবর শুনে কি করবে সেটা ভেবেই তানিশার শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে। রাতের অন্ধকারে চৌধুরী ভিলার এই শান্ত পরিবেশের আড়ালে এক ভয়ানক ঝড়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। রাতের আধারে পুরো চৌধুরী ভিলা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তানিশার ঘরের পরিবেশ তখন একদম অন্যরকম। তানিশা বিছানায় উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেহেজাবিনের কাছ থেকে ইমরানের সাথে বিয়ের খবর শোনার পর থেকে ওর চোখের পানি যেন বাদ মানছে না। তানিশার মনে হচ্ছে পৃথিবীটা এই বুঝি শেষ হয়ে গেল। আবিরের রাগী মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। আবির কি ওকে সত্যি ভালোবাসে, নাকি শুধু নিজের জেদ আর অধিকার ফলাতেই ব্যস্ত? এই প্রশ্নটা তানিশার বুক চিরে ফেলছে। হঠাৎ তানিশার ঘরের ব্যালকনির দরজা খোলার আওয়াজ হয়। তানিশা চমকে উঠে বসে। ব্যালকনি দিয়ে আবির ঘরে ঢুকেছে। ঘরের আবছা আলোতেও তানিশা আবিরের চোখ মুখের কাঠিন্য স্পষ্ট বুঝতে পারছে। আবির সোজা এসে তানিশার বিছানায় বসে আর তানিশার হাতটা শক্ত করে চেপে ধরে। কাঁদছিস কেন? চোখের পানি মোছ। আমি তোকে এর আগেও বলেছি তোর এই চোখের পানি শুধু আমার জন্য ঝরবে, অন্য কোনো কারণ বা অন্য কোনো মানুষের জন্য তোর চোখে পানি আসার অধিকার আমি দেইনি। আপনি কি পাগল হয়ে গেছেন? এত রাতে এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে সেটা বুঝতে পারছেন না? আর আমার চোখের পানি নিয়ে আপনারা তো কিসের চিন্তা? আগামী সপ্তাহে আমার বিয়ে, আমাকে ভুলে যান আপনি। বিয়ে? কার বিয়ে? তোর বিয়ে আর আমি ভুলে যাব? তুই কি আমাকে এতই দুর্বল ভেবেছিস তানিশা? আমি বেঁচে থাকতে চৌধুরী বংশের কোনো ছেলের সাহস নেই তোকে ছোঁয়ার? আর ওই লন্ডন ফেরত ইমরান, ও যদি আমার নামের প্রথম অক্ষরটাও জানে, তবে এই বাড়ির ত্রিসীমানায় পা রাখার আগে 10 বার ভাববে। আপনি শুধু বড় বড় কথাই বলতে পারেন। একটু আগে যখন ড্রয়িং রুমে সবার সামনে ছোট আব্বু এই সিদ্ধান্ত জানালো, তখন তো আপনি একটা কথাও বললেন না। চুপচাপ লেজ গুটিয়ে উপরে চলে এলেন। এখন এখানে এসে বিরত দেখাচ্ছেন। তানিশার মুখে এই কথা শুনে আবিরের রাগের মাত্রা যেন আকাশ ছুঁয়ে ফেলে। সে এক ঝটকায় তানিশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আবিরের শক্ত হাতের বাঁধনে তানিশার মনে হলো ওর হাড়গোড় বুঝি গুঁড়ো হয়ে যাবে। আবির নিজের মুখটা তানিশার মুখের একদম কাছে নিয়ে আসে। আবিরের নিঃশ্বাসের গরম হাওয়া তানিশার মুখে এসে লাগছে। আমি কেন চুপ ছিলাম সেটা তুই বুঝবি না তানিশা। আমি সঠিক সময়ের অপেক্ষা করছি, কিন্তু তুই যদি ভাবিস আমি তোকে অন্যের হতে দেব,
তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। তুই শুধু আমার। তোর এই ঠোঁট, তোর এই শরীর, তোর এই অস্তিত্ব সবকিছুর ওপর শুধু আবির চৌধুরীর নাম লেখা আছে। ছাড়ুন আমাকে। আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। আপনি আমাকে ভালোবাসেন না। আপনি শুধু আমাকে নিজের খেলনা মনে করেন। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে সবার সামনে দাঁড়িয়ে বলতেন না যে আপনি আমাকে চান। সবার সামনে বলার সময় এখনো আসেনি, আর তুই ভালোবাসার প্রমাণ চাস? ঠিক আছে, আজ তোকে আমি ভালোবাসার প্রমাণই দেব। আজ আমি তোকে এমনভাবে নিজের করে নেব যে ওই ইমরান তো দূর, দুনিয়ার অন্য কোনো পুরুষ তোকে ছোঁয়ার সাহস পাবে না। কথাগুলো বলতে বলতেই আবির তানিশার ঠোঁটে বন্যের মতো ঝাঁপিয়ে পড়ে। তানিশা প্রথমে 2 হাত দিয়ে আবিরের বুক ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আবিরের শক্তির কাছে সে খুব দ্রুত হার মানে। আবিরের চুমুর গভীরতা এতই তীব্র ছিল যে তানিশার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আবিরের এক হাত তানিশার পিঠের ওপর দিয়ে নিচে নেমে ওর কোমর শক্ত করে আঁকড়ে ধরে, আর অন্য হাত তানিশার চুলের ভেতরে ঢুকে যায়। তানিশার সব রাগ, অভিমান আর ভয় যেন এই তীব্র ভালোবাসার স্রোতে ভেসে যেতে থাকে। সে নিজের অজান্তেই আবিরের কাঁধ খামচে ধরে আর আবিরের চুমুর উত্তর দিতে শুরু করে। ঘরের স্তব্ধতায় শুধু দুজনের ভালোবাসার উষ্ণতা আর ভারী নিঃশ্বাসের শব্দ মিশে যায়। বেশ কিছুক্ষণ পর আবির যখন তানিশার ঠোঁট মুক্ত করে তখন তানিশার মুখ লজ্জায় আর আবেগে আরক্ত হয়ে উঠেছে। কাল সকালে উঠে রেডি থাকবি, আমার অফিসে যাবি তুই। আপনার অফিসে? কেন? আমি আপনার অফিসে কেন যাব? কারণ আমি তোকে চোখের আড়াল করতে চাই না, আর তুই যে আমার সেটা তোকে বারবার মনে করিয়ে দিতে চাই। কাল ঠিক 10টায় রেডি থাকবি, কোনো বাহানা শুনবো না। আবির তানিশার কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিয়ে ব্যালকনি দিয়ে নিজের ঘরে চলে যায়। তানিশা স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকে। এই ছেলেটার ভালোবাসা আর রাগের মাঝে পড়ে তানিশা নিজেই যেন দিক হারিয়ে ফেলছে। পরদিন সকালে ডাইনিং টেবিলে সবাই যখন নাস্তা করছিল তখন আবির খুব স্বাভাবিক ভঙ্গিতে তানিশাকে নির্দেশ দেয়। তানিশা, তুই আজ আমার সাথে অফিসে যাবি। তোর ছোট আব্বু কিছু জরুরি কাগজ পাঠাতে বলেছে আমার অফিসে, তুই সেগুলো নিয়ে যাবি। ও কেন যাবে? কুদ্দুসকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়। কুদ্দুস এসব কাগজের গুরুত্ব বুঝবে না ছোট আম্মু। তানিশা গেলে কাজটা ঠিক মতো হবে, আর ও তো সারাদিন বাড়িতে বসেই থাকে, একটু বাইরের হাওয়া খেয়ে আসুক। হ্যাঁ ফরিদা, আবির ঠিকই বলেছে, তানিশা যাক। তাছাড়া আগামী সপ্তাহে ইমরানের আসার কথা, তখন তো আর বাড়ি থেকে বের হওয়ার সময় পাবে না। রাশেদ আলীর কথা শুনে আবিরের চোয়াল শক্ত হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তানিশা মাথা নিচু করে শুধু ঘাড় নাড়ে। নাস্তা শেষে তানিশা একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আবিরের গাড়িতে গিয়ে বসে। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয় না। অফিসে পৌঁছানোর পর আবির তানিশাকে নিজের পার্সোনাল কেবিনে নিয়ে যায়। বিশাল বড় কেবিন, কাছের দেওয়াল দিয়ে ঘেরা। তানিশার সোফায় গিয়ে বসে। এমন সময় কেবিনের দরজা নক করে ভেতরে ঢোকে নীলা। নীলা আবিরের নতুন পার্সোনাল সেক্রেটারি। ভীষণ আধুনিক পোশাক পরা, ঠোঁটে করা লাল লিপস্টিক আর চোখে আবেদনময়ী দৃষ্টি। নীলাকে দেখেই তানিশার ভ্রু কুঁচকে যায়। গুড মর্নিং আবির স্যার, আপনার কফি আর এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। থ্যাংক ইউ নীলা, তুমি কফিটা টেবিলে রাখো, আর আজকের শিডিউলটা একটু বুঝিয়ে দাও। জি স্যার, আজ দুপুর 12টায় একটা মিটিং আছে, আর লাঞ্চের পর ক্লায়েন্টদের সাথে একটা কনফারেন্স। স্যার, আপনার টাইটা একটু বাঁকা হয়ে আছে, আমি কি ঠিক করে দিব? নীলার কথা শুনে তানিশার মনে হলো ওর মাথায় কেউ গরম তেল ঢেলে দিয়েছে। সে রাগে ফুঁসতে শুরু করে। আবির আর চোখে তানিশার অবস্থা দেখে মনে মনে ভীষণ মজা পায়। তানিশাকে রাগানোর এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। হ্যাঁ নীলা, ঠিক করে দাও। আসলে সকালে তাড়াহুড়োয় ঠিক মতো বাঁধতে পারিনি। নীলা খুব কাছে এসে আবিরের টাই ঠিক করতে শুরু করে। নীলার পারফিউমের উগ্র গন্ধ পুরো কেবিনে ছড়িয়ে পড়ে। তানিশা আর সহ্য করতে না পেরে বসা থেকে ধরপড় করে উঠে দাঁড়ায়। আর আমার এখানে কোনো কাজ নেই, আমি বাড়ি যাচ্ছি। ছোট আব্বুর কাগজগুলো টেবিলে রাখা আছে, দেখে নেবেন। আরে কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া নীলা, তুমি এখন যাও, আমি পরে ডাকছি। ওকে স্যার, কোনো দরকার হলে আমাকে ডাকবেন প্লিজ। নীলা একটা আকর্ষণীয় হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তানিশা গটগট করে দরজার দিকে পা বাড়াতেই আবির এক লাফে এগিয়ে গিয়ে তানিশার হাত ধরে ফেলে। একটানে তানিশাকে নিজের বুকের কাছে নিয়ে আসে। ছাড়ুন আমাকে,
আপনি এত নিচে নামতে পারেন আমার জানা ছিল না। আপনার ওই সস্তা সেক্রেটারির সাথে আপনার এতই যখন দহরম মহরম, তাহলে আমাকে এখানে কেন ডেকে এনেছেন? কেন? তুই তো বলিস আমি শুধু তোকে শাসন করি, তোর কোনো খোঁজ রাখি না। আজ তো দেখলাম তোর চোখে শুধু আগুন। কেন তানিশা, নীলাকে আমার এত কাছে দেখে তোর এত রাগ হচ্ছে কেন? আমার কোনো রাগ হচ্ছে না। আপনার সাথে ইচ্ছা তার সাথে থাকুন, আপনার যার সাথে ইচ্ছা তার সাথে থাকুন, আমার তাতে কিছু যায় আসে না। আগামী সপ্তাহে আমার বিয়ে, আমি আমার নিজের জীবন নিয়ে ভাবছি। মিথ্যা কথা। তুই আমাকে ভালোবাসিস তানিশা। তুই আমাকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারিস না, যেমন আমি তোকে ছাড়া কাউকে সহ্য করতে পারি না। স্বীকার কর তুই আমাকে ভালোবাসিস। না, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। আবির আর কোনো কথা না বলে তানিশাকে সোজা কাচের দেওয়ালের কাছে নিয়ে যায়। যদিও বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না, কিন্তু তানিশা খুব ভয় পেয়ে যায়। আবির তানিশার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরে। তুই মুখে যতই বলিস না কেন, তোর শরীর আর তোর চোখ অন্য কথা বলে। আজ আমি তোর এই জেদ ভেঙে ছাড়বো। আবির তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। তানিশার নরম চামড়ায় আবিরের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এক বিদ্যুতের মতো কাজ করে। তানিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আবির ওকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। আবিরের দাঁতের হালকা কামড় তানিশার গলার কাছে একটা লাল দাগ তৈরি করে দেয়। তানিশার চোখ বন্ধ হয়ে আসে, সে আর বাধা দিতে পারে না। আবির যখন তানিশার ঠোঁট নিজের দখলে নেয়, তখন তানিশাও নিজের দুই হাত দিয়ে আবিরের গলা জড়িয়ে ধরে। কেবিনের ওই নিরাপত্তায় দুজনের তীব্র রোম্যান্সার অধিকার বোধ যেন নতুন মাত্রা পায়। অনেকক্ষণ পর যখন তারা আলাদা হয়, তানিশা লজ্জায় আবিরের বুকে মুখ লুকায়। আবির তানিশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে মুচকি হাসে। দেখলে তো কে কাকে ভালোবাসে, আর তুই বলিস আমাকে ঘৃণা করিস। ওই ইমরানের নাম যদি আর কখনো তোর মুখে শুনি, তাহলে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। চৌধুরী ভিলার ছাদে জিশান আর রাইসা লুকিয়ে দেখা করছে। রাইসা খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। জিসান, তুমি আমাকে এখানে কেন ডাকলে? যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে তুমি জানো? এমনিতেই তানিশার বিয়ের কথা নিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, এর মধ্যে যদি আমাদের কথা জানাজানি হয় তাহলে তোমার বড় ভাইয়া আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন রাইসা? আমি তো আছি। আমি শুধু তোমাকে একবার দেখতে চাইছিলাম। তুমি জানো তোমাকে না দেখলে আমার বুকটা কেমন যেন ব্যথা করে। তোমার সব কথার মাঝে শুধু ফাজলামি। আমি এখন যাচ্ছি, তানিশার মনটা খুব খারাপ, আমাকে ওর কাছে যেতে হবে। জিশান রাইসার হাত ধরে ওকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই ছাদের দরজা দিয়ে মেহেজাবিন প্রবেশ করে। মেহেজাবিনকে দেখেই জিশান আর রাইসা যেন ভূত দেখার মতো চমকে ওঠে। জিশান তাড়াতাড়ি রাইসার হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। কি রে জিসান, তুই এখানে কি করছিস? আর রাইসা, তুই তো বললি তানিশার কাছে যাচ্ছিস, তোদের দুজনের এখানে কি কাজ? না মানে আপু, আমি তো ওই কবিতর দেখতে এসেছিলাম। আর রাইসাও বোধ হয় কবিতর দেখতে এসেছে, তাই না রাইসা? হ্যাঁ হ্যাঁ আপু, আমি তো জাস্ট তানিশাকে খুঁজছিলাম। তোরা কি আমাকে গাধা মনে করিস? তোদের এই কবুতর দেখার খেলা আমি অনেক আগে থেকেই দেখছি। শোন জিসান, আবির ভাইয়া কিন্তু এসব একদম পছন্দ করবে না। আর এইবারের নিয়ম কানুন কত কড়া সেটা তোরা ভালো করেই জানিস। আপু প্লিজ তুমি ভাইয়াকে কিছু বলো না। ভাইয়া জানলে আমাকে মেরে ফেলবে। আমি রাইসাকে সত্যি খুব ভালোবাসি আপু। আচ্ছা আচ্ছা, আমাকে আর তোর প্রেমের গল্প শোনাতে হবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু তোরা সাবধানে থাকিস, বাড়ির পরিস্থিতি এখন এমনিতেই গরম। ছোট আব্বু তো তানিশার বিয়ের জন্য একদম উঠে পড়ে লেগেছেন। মেহেজাবিনের কথা শুনে রাইসা আর জিশান দুজনেই একটু স্বস্তি পায়, কিন্তু তানিশার বিয়ের কথা শুনে তাদের মনটাও খারাপ হয়ে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আবির সোজা নিজের ঘরে চলে যায়। রাতে খাবার টেবিলে সবার সামনে দাদিমা একটা বড় ঘোষণা দেন। শোন আমজাদ, রাশেদ, আমি আজ দুপুরে লন্ডনে ইমরানের মায়ের সাথে কথা বলেছি। ওরা আগামী শুক্রবার দেশে এসে পৌঁছাবে। আমি চাই শনিবারেই তানিশার সাথে ইমরানের আংটি বদলটা হয়ে যাক।
শুভ কাজে দেরি করা ঠিক না। জি মা, আপনি একদম ঠিক বলেছেন। আমি কাল থেকেই সব আয়োজনের ব্যবস্থা করছি। তানিশার জন্য তো শপিংও করতে হবে। শরীফা আপা, আমরা কালী মার্কেটে যাব, কি বলেন? হ্যাঁ ফরিদা, কাল সকালেই আমরা বের হব। তানিশার জন্য সবচেয়ে ভালো গহনা আর শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনবো। পুরো ডাইনিং টেবিলে যেন একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়, কিন্তু এই উৎসবের মাঝে দুজনের বুকে যেন আগুন জ্বলছে। তানিশা পাথর হয়ে বসে আছে, ওর গলা দিয়ে এক লোকমা খাবারও নামছে না। সে আর চোখে আবিরের দিকে তাকায়। আবির একদম শান্তভাবে খেয়ে যাচ্ছে। তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই যে ভেতরে ভেতরে সে কতটা রাগে ফুঁসছে। আবিরের এই নীরবতা তানিশাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছে। তানিশা জানে আবির এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। এই নীরবতার পেছনে নিশ্চয়ই কোনো বড় ঝড়ের প্রস্তুতি চলছে। খাওয়া শেষ করে আবির একবার শুধু তানিশার দিকে তাকায়। সেই দৃষ্টিতে এত তীব্র অধিকার আর জেদ মিশেছিল যে তানিশা চোখ নামিয়ে নিতে বাধ্য হয়। আবির ঘরে গিয়ে নিজের ফোনটা হাতে নেয় আর কাউকে একটা মেসেজ টাইপ করে। সব প্রস্তুত রেখো, খেলা এবার শুরু হবে। সকাল থেকে চৌধুরী ভিলা উৎসবের সাজে সেজে উঠেছে। কাজের লোক থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই ব্যস্ত। আজ লন্ডন থেকে ইমরান আসছে। তানিশা নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে আছে। ওর চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। মেহেজাবিন দরজায় অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর তানিশা দরজা খোলে। তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস কেন তানিশা? সকাল থেকে এক দানা খাবারও মুখে দিসনি। মুখটা আয়নায় দেখেছিস একবার? আমার মরে যাওয়াই ভালো আপু। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তুমি ছোট আব্বুকে গিয়ে বলো আমি ইমরানকে বিয়ে করব না। আমি বললে কি ছোট আব্বু শুনবে? তুই তো জানিস ছোট আব্বু একবার জেদ ধরলে কারো কথা শোনে না। আর দাদিমাও তো মত দিয়েছেন। তুই আবির ভাইয়াকে কিছু বলিস না কেন? ভাইয়া তো কাল থেকে একটা কথাও বলছে না। ওই স্বার্থপর মানুষটার কথা আমার সামনে আর বলবে না আপু। ও শুধু আমাকে আড়ালে ভয় দেখাতে পারে আর আমার উপর জোর খাটতে পারে। সবার সামনে কথা বলার কোনো সাহস ওর নেই। ও একটা কাপুরুষ। হঠাৎ ঘরের দরজাটা সজোরে খুলে যায়। আবির ভেতরে ঢোকে। তার চোখ দুটোর আগে লাল হয়ে আছে। মেহজাবিন আবিরকে দেখে ভয় পেয়ে যায় এবং কোনো কথা না বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। আবির দরজাটা ভেতর থেকে আটকে দেয়। তানিশা বিছানা থেকে উঠে দাঁড়ায়। আমি কাপুরুষ? তুই আমাকে কাপুরুষ বললি? হ্যাঁ বলেছি, 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি একটা কাপুরুষ। কাল যখন দাদিমা আমার আংটি বদলের কথা বলল, আপনি তো একটা শব্দও করলেন না। কেন করলেন না? আমার কখন কি করতে হবে সেটা তোর কাছ থেকে শিখতে হবে না তানিশা। তুই বেশি বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি? আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর আপনি বলছেন আমি বাড়াবাড়ি করছি? আপনি তো এটাই চান, তাই না? আমি এই বাড়ি থেকে চলে গেলে আপনি ওই সস্তা সেক্রেটারি নীলাকে নিয়ে আপনি খুব শান্তিতে থাকতে পারবেন। আবির আর নিজেকে সামলাতে পারে না। সে এক লাফে তানিশার কাছে যায় এবং তানিশার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে। তানিশা ব্যথায় কুকড়ে ওঠে। নীলার কথা এখানে কেন আসছে? আমি তোকে কতবার বলেছি আমার মুখে মুখে তর্ক করবি না। তুই কেন বুঝিস না? আমি চুপ আছি মানে আমি সব শেষ হয়ে যেতে দিচ্ছি না। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। আমি আপনার কোনো কথা আর বিশ্বাস করি না। আমাকে ছেড়ে দিন। আজ ইমরান আসছে, আমি নিজে গিয়ে ওর সামনে দাঁড়াবো। আমি ওকে বিয়ে করে এ বাড়ি থেকে চিরতরের জন্য চলে যাব। তুই যাবি? তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোর এত সাহস কোথা থেকে এলো তানিশা? আপনি তো আমাকে এই সাহস দিয়েছেন। আপনি আমাকে প্রমাণ করে দিয়েছেন আপনার কাছে আমার কোনো মূল্য নেই। আবির তানিশাকে কাঁধ ধরে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরে। তানিশার মাথাটা হালকা ঠোকা খায় দেওয়ালে। আবির নিজের শরীর দিয়ে তানিশাকে দেওয়ালের সাথে একদম আটকে ফেলে। আবিরের তপ্ত নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়ে। মূল্য নেই? তোর মূল্য আমার কাছে কতখানি সেটা আজ তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তুই ইমরানকে বিয়ে করবি তাই না? ঠিক আছে কর বিয়ে, কিন্তু বিয়ের আগে ইমরানের জানা উচিত তুই কার সম্পত্তি। আপনি কি করতে চাইছেন? আমাকে ছাড়ুন। কেউ চলে আসবে। কেউ আসবে না। আজ আমি তোকে এমন একটা উপহার দেব যেটা তুই সারা জীবন মনে রাখবি, আর ওই ইমরানও দেখবে। আবির তানিশার ঘাড়ের কাছে মুখ নিয়ে যায়।
তানিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আবির খুব নিষ্ঠুরভাবে তানিশার গলার কাছে কামড় বসিয়ে দেয়। তানিশা ব্যথায় আর্তনাদ করে ওঠে এবং আবিরের শার্ট শক্ত করে খামচে ধরে। আবির একটুও দয়া দেখায় না। সে তানিশার নরম চামড়ায় একটা গভীর দাগ তৈরি করে দেয়। তানিশার চোখ থেকে টপ টপ করে পড়তে থাকে পানি। বেশ কিছুক্ষণ পর আবির মুখ তুলে তানিশার দিকে তাকায়। তানিশার গলায় একটা কালশিটে দাগ স্পষ্ট হয়ে উঠেছে। এই দাগটা তোর আগামীকালের আংটি বদলের উপহার। ইমরান যখন এই দাগটা দেখবে তখনও খুব ভালো করেই বুঝে যাবে তুই শুধু আবির চৌধুরীর। এবার তুই নিচে যা, গিয়ে তোর হবু বরের জন্য অপেক্ষা কর। আবির তানিশাকে ছেড়ে দিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। তানিশা দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে এবং দুই হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে শুরু করে। দুপুরে ড্রয়িং রুমে সবাই উপস্থিত। এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। কুদ্দুস দৌড়ে গিয়ে দরজা খোলে। ও মা, এইটা কেডা? এত সুন্দর সাহেব তো আমি জন্মেও দেখি নাই। এই গাদা, তুই দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? ও তো ইমরান, আমাদের ইমরান। আয় বাবা, ভেতরে আয়। ইমরান ড্রয়িং রুমে প্রবেশ করে। দেখতে ভীষণ স্মার্ট, পরনে একটা হালকা নীল রঙের শার্ট আর ডেনিম প্যান্ট, হাতে দামি ঘড়ি। এসে দাদিমা, বড় চাচা আর ছোট চাচাকে সালাম করে। ফরিদা বেগম তো আনন্দে আত্মহারা। আয় বাবা বস, কত বছর পর তোকে দেখলাম, তুই তো একদম সাহেব হয়ে গেছিস। কেমন আছেন ছোট খালামণি? আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি দাদু ভাই। তুই এসেছিস, এবার আমাদের বাড়িটা আনন্দে ভরে উঠবে। তোর জন্য তো আমি আমার সবচেয়ে সুন্দর নাতনিটাকে পছন্দ করে রেখেছি। দাদিমা, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তানিশা কোথায়? ওকে তো দেখছি না। ও তো ওর ঘরে। ফরিদা, তানিশাকে একটু নিচে নিয়ে এসো। ইমরান এসেছে, ওর সাথে একটু কথা বলুক। ফরিদা বেগম উপরে গিয়ে তানিশাকে ডেকে আনেন। তানিশা একটা হাইনেক ড্রেস পরেছে যাতে আবিরের দেওয়া দাগটা ঢাকা থাকে। তানিশা নিচে নেমে আসতেই ইমরানের চোখ ওর ওপর আটকে যায়। তানিশা, তুমি তো অনেক বড় হয়ে গেছো আর অনেক বেশি সুন্দর হয়েছো। ধন্যবাদ ইমরান ভাইয়া, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি তো আগে আমাকে ইমরান ভাইয়া ডাকতে না, শুধু ইমরান বলতে। এখন আবার ভাইয়া ডাকছো কেন? ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নিচে নামে আবির। আবিরের চোখ সোজা ইমরানের দিকে। আবিরকে দেখে পুরো ড্রয়িং রুমের পরিবেশটা একটু শান্ত হয়ে যায়। আবির ধীর পায়ে ইমরানের সামনে এসে দাঁড়ায়। ও তোমাকে ভাইয়াই ডাকবে, কারণ এই বাড়ির মেয়েদের অন্য ছেলেদের ভাইয়া ডাকারই নিয়ম। কি তাই না তানিশা? আর আবির, তুমি কেমন আছো? তোমাকে তো একদম চেনা যাচ্ছে না, পুরো কনফিডেন্ট বস হয়ে গেছো। আমি খুব ভালো আছি ইমরান, তুমি কেমন আছো? তা হঠাৎ লন্ডন থেকে দেশের মেয়ে বিয়ে করার শখ জাগলো যে? লন্ডনে কি তোমার মতো ছেলেদের কদর কমে গেছে? আবির, তুই কি সব আজে বাজে কথা বলছিস? ও অনেক দূর থেকে জার্নি করে এসছে, ওকে একটু বসতে দে। আমি তো শুধু খোঁজ নিচ্ছিলাম বড় আব্বু। যাই হোক, ইমরান তুমি বসো। তানিশা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসো, তোমার হবু বরের সাথে ভালো করে গল্প করো। আবির একটা শয়তানি হাসি দিয়ে নিজের ঘরে চলে যায়। তানিশা সোফায় বসে, কিন্তু ওর বুকের ভেতরটা ভয়ে কাঁপতে থাকে। আবিরের এই শান্ত রূপটা তানিশার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে। বিকেলে বাড়ির ছাদে সবাই চা খাচ্ছিল। জিশান, রাইসা, মেহজাবিন আর ইমরান বসে গল্প করছে। তানিশা একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ইমরান তানিশার কাছে এগিয়ে যায়। তানিশা, তুমি কি আমার সাথে বিয়েতে রাজি নও? তোমাকে সকাল থেকে খুব চুপচাপ দেখছি। না মানে আমার একটু মাথা ব্যথা করছে, আর কিছু না। তুমি আমার সাথে ফ্রি হতে পারো তানিশা। আমরা তো আগামী শনিবারই আংটি বদল করেছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো। আমার কোনো সমস্যা নেই, আব্বু আম্মু যা ভালো মনে করছেন তাই, আমি তাতেই রাজি। হঠাৎ পেছন থেকে আবিরের গলা শোনা যায়। আবির ছাদের দরজা দিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে। বাহ, খুব সুন্দর দৃশ্য। হবু স্বামী স্ত্রী ছাদে দাঁড়িয়ে প্রেম করছে। ইমরান, তোমার তো দেখছি তর সইছে না। আরে না আবির, আমরা তো জাস্ট একটু কথা বলছিলাম। তুমিও আসো আমাদের সাথে, জয়েন করো। আমার জয়েন করার কোনো দরকার নেই, তোমরা তোমাদের প্রেম চালিয়ে যাও। তবে একটা কথা মনে রেখো, ইমরান চৌধুরী ভিলার মেয়েদের কিন্তু খুব দাম, এত সহজে ওদের পাওয়া যায় না। আমি জানি আবির,
তানিশার মতো মেয়ে পাওয়াটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। ভাগ্য? হ্যাঁ, ভাগ্য তো বটেই, কিন্তু মাঝে মাঝে ভাগ্য খুব বড় ধোকা দেয়। ইমরান, সাবধানে থেকো। আবির কথাগুলো এমন একটা সুরে বলে যে ইমরানের মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তানিশা বুঝতে পারে আবির ইচ্ছে করে ইমরানকে ভয় দেখাচ্ছে। আবির তানিশার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর ছাদ থেকে চলে যায়। রাতে খাবার টেবিলে দাদিমা আবার বিয়ের আয়োজনের কথা তোলেন। শরীফা, কাল সকালে তোমরা তানিশাকে নিয়ে মার্কেটে যাবে। ওর আংটি বদলে শাড়ি আর গহনা কিনে আনবে। জি মা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা সকাল সকালে বেরিয়ে পড়ব। বড় আম্মু, তোমাদের কাল কষ্ট করে মার্কেটে যেতে হবে না। কাল তানিশাকে নিয়ে আমি নিজে শপিংয়ে যাব। তুই যাবি? তুই তো মেয়েদের শপিংয়ে কিছুই বুঝিস না। ফরিদা আর শরীফা গেলে ভালো পছন্দ করতে পারবি। ছোট আব্বু, তানিশার পছন্দ আমার চেয়ে ভালো আর কেউ বোঝে না। তাছাড়া আমার অফিসে যাওয়ার পথেই মার্কেট পড়বে। আমি ওকে সাথে করে নিয়ে যাব, আর ওর শাড়ি গহনা সব আমি নিজে পছন্দ করে দেব। তা না হয় দিলি, কিন্তু তানিশা তো একা যাবে না, ওর সাথে রাইসা আর মেহজাবিনও যাবে। না ছোট আম্মু, কাল তানিশা শুধু আমার সাথেই যাবে, আর কারো যাওয়ার দরকার নেই। আমি সব ম্যানেজ করে নেব। আবিরের এই কথায় পুরো টেবিল স্তব্ধ হয়ে যায়। কেউ আর কথা বাড়ানোর সাহস পায় না। তানিশা খাবার নাড়াচাড়া করতে থাকে। সে জানে কাল আবির ওর সাথে কি করবে। রাত গভীর হয়। তানিশা নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। ঘড়িতে তখন রাত 2টো বাজে। হঠাৎ তানিশার মনে হয় কেউ ওর ঘরের দরজা আনলক করছে। তানিশা ভয়ে উঠে বসে। আবির ঘরে ঢোকে। ওর হাতে একটা ছোট বক্স। আবির সোজা তানিশার বিছানায় এসে বসে। আপনি যখন এসেছেন, আপনি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবেন না? তুই আমার ঘুম হারাম করেছিস আর নিজে শান্তিতে ঘুমাবি, সেটা তো হতে পারে না তানিশা। আপনার হাতে ওটা কি? আপনি কি নিয়ে এসেছেন? এটা তোর জন্য একটা ছোট উপহার। কাল তো তোর আংটি বদল, তাই ভাবলাম আমার তরফ থেকেও তোকে কিছু পরিয়ে দেওয়া উচিত। আবির বক্সটা খোলে। ভেতরে একটা খুব সুন্দর প্লাটিনামের চেন। চেনের লকেটে এ এবং টি অক্ষর দুটো একসাথে জড়ানো। তানিশা চেনটা দেখে অবাক হয়ে যায়। এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নেব না। আমি তোকে নিতে বলিনি তানিশা, আমি তোকে এটা পড়াতে এসেছি, আর তুই এটা পড়বি। না, আমি পরবো না। আপনি জোর করতে পারেন না। তুই জানিস আমি জোর করতে কতটা পছন্দ করি। আবির তানিশাকে এক হাতে জড়িয়ে ধরে আর এক অন্য হাতে চেইনটা তানিশার গলায় পরিয়ে দেয়। তানিশা বাধা দেওয়ার চেষ্টা করলেও আবিরের হাতের বাঁধন এতই শক্ত ছিল যে সে নড়তেও পারে না। চেইনটা পরানোর সময় আবিরের হাত তানিশার গলার সেই কালশেটে দাগটার ওপর লাগে। তানিশা একটু কেঁপে ওঠে। আবির খুব আলতো করে দাগটার উপর একটা চুমু দেয়। এই দাগটা আর এই চেইনটা তোকে সারা জীবন মনে করিয়ে দিবে তুই কার। কাল তুই এই চেইনটা পরেই ইমরানের সামনে যাবি। আপনি একটা বদ্ধ পাগল। আপনি আমাকে দিয়ে কেন এত খেলছেন? রেহাই? তুই আমার রেহাই পাবি না তানিশা। আমি তোকে আমার করে নেব, আর সেটা সবার চোখের সামনে। তুই শুধু কালকের দিনটা অপেক্ষা কর। আবির তানিশার ঠোঁটে আর একটা দীর্ঘ চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তানিশা গলার চেইনটার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। পরদিন সকালে পুরো বাড়ি যখন ব্যস্ত, তখন আবির তানিশাকে নিয়ে শপিং এর জন্য বের হয়। গাড়িতে ওঠার পর আবির তানিশার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আজ তুই শুধু আমার তানিশা। আজ আমি তোকে এমনভাবে সাজাবো যে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো মার্কেটের রাস্তা না। আমি তোকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে ইমরান তো দূর, তোর ছোট আব্বুও পৌঁছাতে পারবে না। তানিশা ভয়ে গাড়ির সিট শক্ত করে চেপে ধরে। আবির গাড়ির গতি বাড়িয়ে দেয়। চৌধুরী ভিলার মানুষজন জানেও না যে তানিশাকে নিয়ে আবির কোথায় যাচ্ছে। জিশান ড্রয়িং রুমে বসে রাইসার সাথে কথা বলছিল। আমার তো ভাইয়াকে দেখে খুব ভয় লাগে রাইসা। ভাইয়া আজ সকালে যেভাবে তানিশাকে নিয়ে বের হলো, মনে হলো যেন কোনো যুদ্ধে যাচ্ছে। আমারও খুব চিন্তা হচ্ছে জিসান। তানিশা তো কাল সারা রাত শুধু কেঁদেছে। আবির ভাইয়া কি তানিশার সাথে কোনো খারাপ কিছু করবে? ভাইয়া তানিশাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ভাইয়া কখনো তানিশার কোনো ক্ষতি করবে না, কিন্তু ভাইয়া যে কি প্ল্যান করছে সেটা বুঝতেই পারছি না।
এদিকে আবিরের গাড়ি শহর ছাড়িয়ে একটা নির্জন রিসোর্টের দিকে এগিয়ে যায়। তানিশা বারবার আবিরকে জিজ্ঞেস করলেও আবির কোনো উত্তর দেয় না। রিসোর্টের সামনে গাড়ি থামার পর আবির তানিশার হাত শক্ত করে ধরে গাড়ি থেকে নামায়। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমাকে এক্ষুনি বাড়িতে নিয়ে চলুন, সবাই আমাদের খুঁজবে। খুঁজুক, আজ পুরো পৃথিবী তোকে খুঁজুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ তুই আর আমি ছাড়া এখানে আর কেউ নেই। আবির তানিশাকে টেনে রিসোর্টের ভেতরে একটা বড় রুমে নিয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো, বিছানায় লাল গোলাপ ছড়ানো। তানিশা এসব দেখে ভয় পেয়ে যায়। আবির রুমের দরজা লক করে দিয়ে তানিশার দিকে এগিয়ে আসে। কাল তোর আংটি বদল, তাই না তানিশা? কাল তুই নতুন জীবনে পা রাখবি, কিন্তু তার আগে তোর এই পুরনো মালিকের পাওনাটা তো মিটিয়ে দিতে হবে। আপনি কি বলছেন এসব? আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি আমার বড় ভাই। বড় ভাই? তুই আমাকে ভাই বলছিস? আমি তোর বড় ভাই নই তানিশা, আমি তোর প্রেমিক, আমি তোর স্বামী, আমি তোর সবকিছু। আবির তানিশাকে চাপটে ধরে বিছানায় ফেলে দেয়। তানিশা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু আবির তার ঠোঁট দিয়ে তানিশার চিৎকার থামিয়ে দেয়। আবিরের এই বন্য ভালোবাসার কাছে তানিশা আজ একদম অসহায় হয়ে পড়ে। তানিশা বুঝতে পারে আবির আজ সব সীমা পার করে ফেলবে। সে আর আবিরকে বাধা দেয় না, বরং সেও আবিরের বুকে নিজেকে সঁপে দেয়। রিসোর্টের এই নির্জন রুমে দুটো মন আর দুটো শরীর এক তীব্র ঝড়ের সাক্ষী হয়ে থাকে। তুই এখন একদম চুপ থাকবি তানিশা। আপনি এসব কি করলেন আমার সাথে? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমি আমার অধিকার বুঝে নিয়েছি, এতে লজ্জার কি আছে? বাড়িতে গেলে ছোট আব্বু আমাদের দুজনকে মেরেই ফেলবে। আমাকে মারার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। তুই শুধু দেখ আমি কি করি। আমি আর নিতে পারছি না এসব, আমাকে মরে যেতে দিন। মরার কথা মুখে আনবি না, তুই মরলে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। আবির আর তানিশা চৌধুরী বিলার সামনে এসে গাড়ি থেকে নামে। বাড়ির সামনের গেটে ছোট চাচা, বড় চাচা আর ইমরান দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে প্রচন্ড রাগ আর হতাশা। তানিশা ভয়ে আবিরের পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু আবির ওর হাত শক্ত করে ধরে সামনে নিয়ে আসে। এতক্ষণ কোথায় ছিলি তোরা? একটু দরকার ছিল তাই বাইরে গিয়েছিলাম ছোট আব্বু। দরকার মানে কি? আজ বাড়িতে এত কাজ আর তুই ওকে নিয়ে সারাদিন গায়েব। তানিশা, তুমি ঠিক আছো তো? তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? ওর বউয়ের খেয়াল আমি খুব ভালো করেই রাখতে পারি, তোমার এত দরদ না দেখালেও চলবে ইমরান। আবির, মুখ সামলে কথা বল। তুই কি ভুলে যাচ্ছিস ইমরান এই বাড়ির হবু জামাই? ও এই বাড়ির কিছুই না, আর কোনোদিন হতেও পারবে না। তানিশা শুধু আমার। তুমি সব কি বলছো আবির? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল, আর আমার এই পাগলামি দেখার আগে তুমি লন্ডন ফিরে যাও ইমরান। আবির, তুই বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস? বড় আব্বু, আপনারা আমার ভালোবাসাকে সম্মান দিচ্ছেন না, তাই আমাকে এমন কথা বলতে হচ্ছে। ও মা, এ কি কথা? নিজের ছোট বোনের মতো মেয়েকে তুই ভালোবাসিস? ও আমার বোন না ছোট আম্মু, ও আমার সব। আমি ওকে ছাড়া বাঁচবো না। আবির, তুই নিজের ঘরে যা, আর একটা কথাও বলবি না। না দাদিমা, আজ আমি আর চুপ থাকবো না, আজ সব ফয়সালা হয়ে যাবে। আবিরের কথা শুনে রাশেদ আলী রাগে কাঁপতে থাকে। তিনি এক কদমে এগিয়ে এসে আবিরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। থাপ্পড়ের শব্দে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। তানিশা দৌড়ে গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। ছোট আব্বু, প্লিজ ওনাকে মারবেন না। রাশেদ, শান্ত হো। তুই নিজের ভাতিজাকে মারছিস? আমি চোখ তুলে তাকাই না ছোট আব্বু, আমি ওকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আবির একটু কনফিউজড। তুমি মাঝখানে কথা বলবে না ইমরান, আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আবির। তোর মতো বেয়াদব ছেলের এই বাড়িতে কোনো জায়গা নেই। রাশেদ, তুই ওকে বাড়ি থেকে বের করে দিবি? ও তো তোর নিজের ছেলের মতো। যে ছেলে আমার সম্মান রাখতে জানে না, সে আমার কেউ না। ওকে এখনই বের হতে বলো ভাবি। আবির, তুই ছোটদের মতো জেদ করিস না। রাশেদের কাছে ক্ষমা চা। আমি কোনো ভুল করিনি বড় আব্বু যে আমি ক্ষমা চাইব। আমি সত্যি কথা বলেছি। আবির ভাইয়া, প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমার জন্য আর কোনো ঝামেলা করবেন না। তুই আমাকে চলে যেতে বলছিস তানিশা? তুই চাস আমি তোকে এই ইমরানের হাতে তুলে দিয়ে চলে যাই?
হ্যাঁ, আমি এটাই চাই। আপনি চলে যান, আমাকে শান্তিতে থাকতে দিন। তুই মুখে এক কথা বলিস আর তোর চোখ অন্য কথা বলে। আমি তোর চোখের ভাষা খুব ভালো করে বুঝি। জিশান আর রাইসা সিঁড়ির কাছে দাঁড়িয়ে কাঁপছে। মেহজাবিন আর আরিয়ান একে অপরের দিকে তাকায়। কুদ্দুস এক কোনায় দাঁড়িয়ে চোখ বড় বড় করে সব দেখছে। আবির, তুই একটু শান্ত হ ভাই। বাড়ির মুরব্বীদের সামনে এভাবে কথা বলতে নেই। তুই আমাকে শেখাবি আরিয়ান? তুই তো নিজেই তলে তলে অনেক কিছু করিস। ভাইয়া, তুমি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি সব সীমা আজ ভেঙে দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। ওমা, জিশানের আবার কি হলো রে রাইসার সাথে? ওর কি সম্পর্ক? ফুপু আম্মা, উনি এমনিতেই বলছে, আপনি এসব কথায় কান দেবেন না। এই বাড়িতে সব কি শুরু হলো? আমার কি মরণ নেই? মা, আপনি চিন্তা করবেন না, আমি কালই তানিশা আর ইমরানের বিয়ের সব ব্যবস্থা করছি। কিন্তু আংটি বদল তো আজ হওয়ার কথা ছিল। আন্টি, আজ আর আংটি বদলের দরকার নেই, আমরা সরাসরি বিয়ে করে নেব। আমি এখন আমার ঘরে যাচ্ছি, আমাকে কেউ আর ডাকবেন না। তানিশা দৌড়ে নিজের ঘরে চলে যায়। আবির নিজের ঘর থেকে একটা ছোট ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসে। সবার দিকে একবার তাকায়, তারপর সোজা তানিশার ঘরের দিকে যায়। দরজা বাইরে থেকে খোলা ছিল। আবির ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। তানিশা মেঝেতে বসে কাঁদছিল। আপনি আবার এখানে কেন এসেছেন? আপনি তো চলে যাচ্ছিলেন। আমি যাচ্ছি তানিশা, তবে তোকে চিরতরে ছেড়ে যাওয়ার জন্য নয়। আপনি আমাকে আবার মিথ্যা আশ্বাস দেবেন না। আপনি সব শেষ করে দিয়েছেন। আমি কিছুই শেষ করিনি, বরং আমি সব নতুন করে শুরু করার জন্যই যাচ্ছি। আপনি কি করতে চান পরিষ্কার করে বলুন। তুই কাল বিয়ের আসরে তৈরি হয়ে বসবি, আমি ঠিক সময় এসে তোকে নিয়ে যাব। কেউ আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। ছোট আব্বু সব পাহারা দিয়ে রাখবে। তুই আবির চৌধুরীকে চিনিস না তানিশা? আমি চাইলে এই পুরো বাড়ি জ্বালিয়ে দিতে পারি, তুই শুধু আমার জন্য অপেক্ষা করবি। আমি পারবো না, এত সাহস আমার নেই। তোর সাহস আমি থাকতে তোর কিচ্ছু ভাবতে হবে না, তুই শুধু আমার কথা শুনবি। আপনি সত্যি আসবেন তো? আমাকে ফেলে রাখবেন না তো? আমি আমার নিজের প্রাণ ফেলে রাখতে পারি, কিন্তু তোকে নয়। আবির তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খায়। তানিশা ডুকরে কেঁদে ওঠে এবং আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির তানিশার চোখের পানি মুছে দেয়। আর কাঁদবি না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনি সাবধানে থাকবেন, আমার খুব ভয় করছে। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, তুই শুধু নিজেকে সামলে রাখিস। আবির তানিশাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির কারো দিকে না তাকিয়ে সোজা মেইন গেট দিয়ে বেরিয়ে যায়। আবির চলে যাওয়ার পর চৌধুরী ভিলা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়। ইমরান বাবা, তুমি কিছু মনে করো না, আবিরটা বরাবরই একটু রাগী আর জেদি। আরে আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আমি জানি তানিশার মতো মেয়েকে যে কেউ ভালোবাসতে পারে। তুমি খুব ভালো ছেলে ইমরান, তানিশা তোমার সাথেই সুখী হবে। কালকের বিয়ের জন্য তো সব রেডি করতে হবে। কুদ্দুস, তুই ডেকোরেটরের লোকজনকে খবর দে। আইসা খালাম্মা, আমি এখন যাইতে আছি, কিন্তু আবির ভাইজান তো চলে গেল। তুই তোর কাজ কর রে কুদ্দুস, এই বাড়ির কথায় তোর এত মাথা ঘামানোর দরকার নেই। ছোট আব্বু, তানিশা তো কিছুই খায়নি, ওকে একটু খাবার দিয়ে আসবো? না, ওকে এখন একা থাকতে দে, ও কালকে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করুক। রাত গভীর হয়। তানিশা ঘরের মেঝেতে বসে আছে। ওর সারা শরীরে শুধু আবিরের স্পর্শ। গলার চেইনটাও শক্ত করে ধরে রাখে। আবির ওকে কথা দিয়েছে ও ফিরে আসবে, কিন্তু কিভাবে আসবে সেটা তানিশা জানে না। ছাদের এক কোনায় জিশান আর রাইসা দাঁড়িয়ে আছে। রাইসা, কাল কি হবে? তানিশের সাথে ইমরানের সত্যি বিয়ে হয়ে যাবে? আমি জানি না জিসান, আমার খুব টেনশন হচ্ছে। আবির ভাইয়া কি সত্যি কাল আসবে? ভাইয়া কথা দিলে সে কথা রাখে, কিন্তু ছোট আব্বু তো অনেক গার্ড দিয়ে রাখবে। মেহজাবিন আপুকে দেখলাম, মনে হয় উনি অনেক কিছু জানেন, কিন্তু কাউকে কিছু বলছেন না। আরিয়ান ভাইয়াও কেমন যেন চুপচাপ আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। আমার খুব ভয় করছে জিসান, কাল যদিও অনেক বড় কোনো মারামারি হয়। আমি থাকতে তোর কোনো ভয় নেই রাইসা, আমি তোকে বাঁচিয়ে নেব। তুমি তো নিজেই ভাইয়াকে ভয় পাও, আমাকে কিভাবে বাঁচাবে? কালকে পরিস্থিতি দেখে আমারও সাহস বেড়ে গেছে, তুমি শুধু দেখো।
জিশান আর রাইসা ছাদে বসে ফিসফিস করে কথা বলছে। অন্যদিকে আরিয়ান আর মেহজাবিন ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে হাসাহাসি করছে। তারা নিশ্চিত যে তাদের গোপন প্ল্যান একদম সঠিক পথেই এগোচ্ছে। দেখেছিস আবির কেমন রেগে আগুন হয়ে বাড়ি থেকে বের হলো? ভাইয়াকে আমার একটু বেশি কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে আরিয়ান ভাইয়া। আরে কষ্ট না দিলে কি আর ভালোবাসা বের হয়ে আসে? কালকের দিনটা শুধু অপেক্ষা কর। দাদিমা আর সাজ্জাদ আঙ্কেল যে প্ল্যান করছেন সেটা একদম পারফেক্ট কাজ করছে। কালকের বিয়েতে যে কি পরিমাণ মজা হবে তুই ভাবতেও পারছিস না। কিন্তু ভাইয়া যদি সত্যি সত্যি পিস্তল নিয়ে আসে তখন কি হবে? আবির পিস্টল আনলে আমি বন্দুক আনবো, তুই কোনো টেনশন নিস না। তুই সব সময় ফাজলামি করিস আরিয়ান ভাইয়া। কালকের দিনটা পার হলে আমি বাঁচি। কালকের পর আবির আরো তানিশাকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না। পরের দিন সকাল পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। বিয়ের সানাই বাজছে। মেহমানরা একে একে আসতে শুরু করেছে। তানিশাকে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। লাল বেনারসি শাড়িতে তানিশাকে একদম পরীর মতো লাগছে, কিন্তু তানিশার চোখ দুটো শুধু গেটের দিকে খুঁজছে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। তানিশা তো এমনিতেই সুন্দর, ইমরান দেখলে তো একদম ফিদা হয়ে যাবে। আম্মু আমার একটু পানি লাগবে, গলা শুকিয়ে গেছে। আমি এনে দিচ্ছি, তুই বস। তানিশা, তোর কি খুব নার্ভাস লাগছে? আপু ভাইয়া এখনো এলো না কেন? ও কি আমাকে ভুলে গেল? তুই এত চিন্তা করিস না তানিশা, যা হওয়ার ভালোই হবে। আমি আর সহ্য করতে পারছি না আপু, আমার দম বন্ধ হয়ে আসছে। আর একটু ধৈর্য ধর তানিশা, দেখবি সব ঠিক হয়ে যাবে। মেহজাবিন মুচকে হেসে পানি আনতে চায়। তানিশার বুকের ধুকপুকানি বেড়ে যায়। বিয়ের আসরে ইমরান এসে বসেছে। কাজী সাহেবও চলে এসেছেন। ছোট চাচা রাশেদ আলী তানিশাকে নিতে আসেন। চল মা, কাজী সাহেব অপেক্ষা করেছেন। ছোট আব্বু, আমি এই বিয়ে করব না, প্লিজ আমাকে জোর করবেন না। আমি কোনো কথা শুনতে চাই না তানিশা, তুই এখন চুপচাপ আমার সাথে আসবি। আমি আবির ভাইকে ভালোবাসি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আবির এই বাড়ির কেউ না, তুই চল বলছি। আমি যাব না, আপনি আমাকে মেরে ফেললেও আমি যাব না। তুই আমাকে সবার সামনে অপমান করবি তানিশা, চল বলছি। রাশেদ আলী তানিশার হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে যান। তানিশা কাঁদতে কাঁদতে ইমরানের পাশে গিয়ে বসে। সবার দৃষ্টি এখন কাজী সাহেবের দিকে। ঠিক তখনই বাইরে একটা প্রচন্ড শব্দ হয়। ও মা, ছোট সাপ সর্বনাশ হইয়া গেছে, ওই দেখেন কে আইতাছে। কি ব্যাপারে এত শব্দ কিসের? বাইরে কি হলো? সবাই শান্ত হ, এত উতলা হওয়ার কিছু নেই। রাশেদ, তুই কি দেখ তো কি হয়েছে। আমি দেখছি বড় ভাই, আপনারা এখানে বসুন। রাশেদ আলী উঠে দাঁড়াতেই ড্রয়িং রুমের দরজা দিয়ে আবির প্রবেশ করে। আবিরের পরনে কালো রঙের শেরওয়ানি, চোখ দুটোতে আগুনের হলকা, হাতে একটা পিস্তল। আবিরকে দেখে পুরো বাড়ির মানুষ স্তব্ধ হয়ে যায়। তানিশা বসা থেকে উঠে দাঁড়ায়। বিয়েটা বন্ধ করুন ছোট আব্বু, তানিশাকে বিয়ে করার অধিকার শুধু আমার। তুই আবার এসেছিস, আর হাতে ওটা কি? তুই কি আমাকে মেরে ফেলবি? দরকার হলে আমি তাই করব, কিন্তু তানিশাকে আমি আজ এখান থেকে নিয়ে যাব। আবির, তুমি আইন নিজের হাতে তুলে নিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আইন আর সমাজ আমি কিচ্ছু মানি না, বিন্দুমাত্র পরোয়া করি না। ইমরান, তুমি এখনই এখান থেকে চলে যাও। আবির ভাইয়া, আপনি ওটা নামান প্লিজ, কোনো অঘটন ঘটাবেন না। তুই আমার কাছে আয় তানিশা, আজ দেখি কে তোকে আমার কাছ থেকে আটকে রাখে। তুই এক পাও সামনে বাড়াবি না আবির, আমি পুলিশে খবর দেব। আপনি পুলিশ আর্মি যাকে খুশি ডাকতে পারেন, আমি তানিশাকে ছাড়া এক পা নড়ব না। ছোট আব্বু, আমি ওনার কাছেই যাব, আমাকে ছেড়ে দিন। তানিশা, তুই এসব কি বলছিস? তুই এই বেয়াদব ছেলের সাথে যাবি? হ্যাঁ বড় আব্বু, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। আপনারা শুনতে পেলেন তো, ও নিজের মুখে স্বীকার করেছে। এবার কাজী সাহেবকে বিদায় করুন। আবির পিস্তলটা উঁচিয়ে তানিশার দিকে হাত বাড়ায়। বাড়ির সব মেহমানরা ভয়ে কাঁপতে থাকে। চরম নাটকীয় এক মুহূর্ত তৈরি হয় চৌধুরী ভিলাতে। আপনারা শুনতে পেলেন তো, নিজের মুখে স্বীকার করেছে। এবার কাজী সাহেবকে বিদায় করুন। হ্যাঁ হ্যাঁ, কাজী সাহেবকে বিদায় করব কেন রে গাধার ছেলে?
রাশেদ আলীর হঠাৎ এই অট্টহাসি শুনে ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে যায়। আবির পিস্তল হাতে দাঁড়িয়ে আছে আর ছোট চাচা হাসছেন। তানিশাও ভয় পেয়ে আবিরের হাত শক্ত করে ধরে। শুধু রাশেদ আলী নন, বড় চাচা আমজাদ আলী এবং দাদিমাও হাসতে শুরু করে। পিস্তলটা নামা আবির, তুই তো দেখি সত্যি সত্যি আমাদের খুন করে ফেলবি। আপনারা হাসছেন কেন? আমি কিন্তু কোনো জোকস বলছি না বড় আব্বু। আমি তানিশাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি ওকে? ও তো তোরই বউ। আমরা শুধু তোর মুখ থেকে কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। দাদিমা, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বউ মানে কি? আপনারা কি আমার সাথে কোনো গেম খেলছেন? গেম না বাবা, এটা ছিল তোমাদের অহংকার ভাঙার একটা ছোট নাটক। এই নাটকের ডিরেক্টর ছিলাম আমি আর তোমাদের দাদিমা। পারিবারিক ডাক্তার সাজ্জাদ আঙ্কেল ভিড় ঠেলে সামনে আসেন। আবির নিজের পিস্তলটা আস্তে করে নিচে নামায়। ওর চোখ মুখের রাগ এখন চরম বিস্ময়ে রূপ নিয়েছে। তানিশা ফ্যাল করে সবার দিকে তাকিয়ে আছে। তুই কি ভেবেছিস আমি অন্ধ? আবির, তুই আমার মেয়ের দিকে যেভাবে তাকাস সেটা আমি বুঝি না? তোরা দুজন সারা জীবন সাপে নেওলে হয়ে থাকবে আর ভেতরে ভেতরে প্রেম করবে। আমরা কি কিচ্ছু বুঝবো না ভেবেছিস? তোদের দুজনের যখন 10 বছর বয়স তখনই তোদের দাদিমার কথায় হুজুর ডেকে তোদের নিকা পড়ানো হয়েছিল। নিকা পড়ানো হয়েছিল মানে? ছোটবেলাতেই আমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে পাগলি, তোরা স্বামী স্ত্রী, কিন্তু বড় হওয়ার পর তোদের দুজনের এত জেদ আর ইগো যে কেউ কাউকে ভালোবাসার কথা বলতি না। আমরা ভেবেছিলাম তোরা বড় হয়ে হয়তো একে অপরকে পছন্দ করবি না, তাই আমরা কিছু জানাইনি। কিন্তু গত কয়েক মাস ধরে তোদের কাণ্ড কারখানাগুলো দেখে আমি আর বড় ভাই বুঝতে পারি তোরা একে অপরকে ছাড়া বাঁচবি না। তাই বলে আপনারা এত বড় একটা নাটক সাজালেন। আপনারা জানেন আমি কতটা কষ্ট পেয়েছি। আরে ভাই, তুই কষ্ট পেয়েছিস আর আমার তো ভয়ে জান শুকিয়ে গেছিল। তুই যদি সত্যি গুলি চালিয়ে দিতি। ইমরান ভাইয়া, আপনি ওই নাটকের কথা জানতেন? অবশ্যই জানতাম তানিশা। আমি তো লন্ডনের নাতাশা নামের একটা মেয়েকে ভালোবাসি। আগামী মাসে আমাদের বিয়ে। তুই তাহলে বিয়ে করার জন্য আসিসনি? আরে না, আমি শুধু তোমাদের দুজনের মুখ থেকে সত্যিটা বের করার জন্য এই ভুয়া বিয়ের পাত্র সেজে এসেছিলাম। কেমন দিলাম দোষ? আমার ঘাড়ে হাত দেওয়ার সময় তো খুব হিরোগিরি দেখাচ্ছিলি, এখন বোঝ কেমন লাগে। ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি সব জেনেও তানিশাকে মিথ্যা বলে ভয় দেখিয়েছি। আপু, তুই এত খারাপ? তুই আমার চোখের পানি দেখেও আমাকে কিছু বলিসনি? আমি বলতে চেয়েছিলাম রে, কিন্তু ছোট আপু কড়া করে নিষেধ করেছিল। দোস্ত, আমি আর মালিয়া সবটা জানতাম। তোকে অফিসে বসে ওই যে নীলার সাথে নাটক দেখলাম, সেটাও আমাদের প্ল্যান ছিল। নীলা মেয়েটা খুব ভালো। ও শুধু আমাদের কথায় তোমাকে রাগানোর জন্য একটু বেশি সেজেগুজে এসেছিল। ভিড়ের পিছন থেকে নীলা সামনে আসে। নীলার পরনে আজ খুব সাধারণ একটা সালোয়ার কামিজ। স্যার, আমাকে মাফ করবেন। আমি আসলে শুধু রাফসান স্যারের কথায় ওই দিন আপনার কেবিনে ওইভাবে গিয়েছিলাম। আমি তো পাগল হয়ে যাব। আপনারা পুরো বাড়ির মানুষ মিলে আমাকে আর তানিশাকে বোকা বানিয়েছেন। শুধু তোদের বোকা বানিয়েছি রে আবির। এই কুদ্দুসকে আমরা নাটকের পার্টনার বানিয়েছিলাম। হ ভাইজান, আমি সব জানতাম। তাই আমার এই ফুপু আম্মা কইছিল আমি যেন আপনার আর আপামনির সব খবর তাগো কাছে দেই। তুই তো একটা নাম্বার 1 গাধা কুদ্দুস। তুই তো উল্টাপাল্টা খবর দিয়ে সব ভঙ্গুল করে দিচ্ছিস রে। ফুপা সাহেব, আমি গাধা না। আমি তো তাগো প্রেম দেখিয়া শরম পাইতাম, তাই সব কথা ঠিক মতো কইতে পারতাম না। কুদ্দুসের কথা শুনে পুরো ড্রয়িং রুম হাসিতে ফেটে পড়ে। তানিশা লজ্জায় আবিরের বুকের কাছে মুখ লুকায়। আবির পিস্তলটা সোফার উপর ছুঁড়ে ফেলে দেয় আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোট আব্বু, ভাইয়ার আর তানিশার তো সব ফয়সালা হয়ে গেল। এবার আমার আর রাইসার ব্যাপারটা একটু ভেবে দেখেন। জিসান, তুমি চুপ করো। মুরব্বীদের সামনে এসব কি বলছো? তুই থাম তো রাইসা। দিশান ঠিকই বলেছে। তোদের কবুতর দেখার প্রেম আমি অনেক আগে থেকেই দেখেছি। তুই পড়াশোনাটা শেষ কর জিসান, তারপর আমরা রাইসার পরিবারের সাথে কথা বলে ধুমধাম করে তোদের বিয়ে দেব। এখন এই হাসি ঠাট্টা বন্ধ করো।
কাজী সাহেব বসে আছেন। আবির, তুই তানিশাকে নিয়ে বস, তোদের কবুল বলাটা আজকে নতুন করে সবার সামনে হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তোরা বসে পড়, তোদের জন্যই তো আমরা এত সুন্দর করে আসর সাজিয়েছি। আবির আর তানিশা কাজী সাহেবের সামনে বসে। তাদের দুজনের মুখেই এখন এক অদ্ভুত প্রশান্তি আর বাঁধ ভাঙা আনন্দ। সবার সামনে তারা 3 বার কবুল বলে। পুরো বাড়ি আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বড় চাচি আর ছোট চাচি সবাইকে মিষ্টি মুখ করান। ভাইয়া তো অনেক ভয় দেখিয়েছিল, এবার ভাইয়া সবাইকে একটা বড় পার্টি দিবে। তুই শুধু পার্টির কথা বলছিস? ইমরান, তুই যে আমার বউয়ের দিকে নজর দিয়েছিস তার জন্য তোকে আমি আজকেই লন্ডন পার্সেল করে দেব। আপনি কিন্তু আবার শুরু করেছেন। উনি তো আমার জন্যই এত কষ্ট করে দেশে এসেছেন। তুই ওর পক্ষ নিচ্ছিস তানিশা। তুই ভুলে যাস না তুই এখন অফিসিয়ালি আবির চৌধুরীর সম্পত্তি। তোরা আবার ঝগড়া শুরু করলি? তোদের কি কখনো শান্তি হবে না? ওদের প্রেমটাই তো এমন দাদিমা, ঝগড়া আর জেদের মাঝে ওদের ভালোবাসা লুকিয়ে থাকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা একে একে বিদায় নেয়। চৌধুরী ভিলা আবার নিজের শান্ত পরিবেশে ফিরে আসে। মেহজাবিন আর রাইসা মিলে তানিশাকে আবিরের রুমে নিয়ে যায়। আবিরের পুরো রুম লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। পুরো রুমে একটা মিষ্টি সুবাস মব করছে। তানিশা, তুই বসে থাক, ভাইয়া এক্ষুনি চলে আসবে। তানিশা আপু, তোমাকে আজ একদম পরীর মতো লাগছে। ভাইয়া দেখলে তো পাগল হয়ে যাবে। তোরা আমাকে একা ফেলে যাস না, আমার খুব নার্ভাস লাগছে। তুই নার্ভাস হচ্ছিস কেন? ভাইয়া কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? মেহজাবিন আর রাইসা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তানিশা বিশাল বিছানার এক কোনায় জড়সড় হয়ে বসে থাকে। ওর পরনের লাল শাড়ি আর ভারী গহনাগুলো ওকে এক অপূর্ব বধূর রূপ দিয়েছে। কিছুক্ষণ পরেই দরজার নব ঘোরার শব্দ হয়। আবির রুমে ঢোকে। আবির দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তানিশার বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে যায়। আবির ধীর পায়ে তানিশার সামনে এসে দাঁড়ায়। তুই কাঁপছিস কেন তানিশা? আমাকে দেখে এখনো তোর ভয় কাটেনি? আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমার খুব লজ্জা করছে। আজ আর কোনো লজ্জা নেই তানিশা। আজ সব বাঁধন খুলে দেওয়ার রাত। আবির তানিশার পাশে বসে তানিশার মাথার ঘোমটা আস্তে করে সরিয়ে দেয়। তানিশার সুন্দর মুখটা দেখে আবিরের চোখ আটকে যায়। আবির নিজের হাত দিয়ে তানিশার গালটা আলতো করে ছুঁয়ে দেয়। তোকে আজ এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না। আপনিও কিন্তু আজ খুব সুন্দর করে সেজেছেন। কালো শেরওয়ানিতে আপনাকে রাজপুত্রের মতো লাগছে। রাজপুত্র না, আমি তোর রাজা আর তুই আমার রানী। আবির তানিশার গলার ভারী নেকলেসটা খুলতে শুরু করে। তানিশা একটু কেঁপে ওঠে। আবিরের হাতের স্পর্শ তানিশার ঘাড়ে লাগতেই তানিশার শরীরে বিদ্যুতের মতো শিহরণ খেলে যায়। এই ভারী গহনাগুলো তোর নরম শরীরটাকে কষ্ট দিচ্ছে। এগুলো আজ আর দরকার নেই। আপনি খুলবেন না, আমি নিজে খুলে নিচ্ছি। একদম চুপ, তুই শুধু বসে থাক। আজ তোর সব কাজ আমি করব। আবির একে একে তানিশার সব গহনা খুলে টেবিলের উপর রাখে। তানিশা লজ্জায় চোখ নিচু করে রাখে। আবির তানিশার চিবুক ধরে ওর মুখটা উঁচু করে নিজের দিকে ঘোরায়। আবিরের চোখের সেই চিরচেনা অধিকার বোধের আগুন আজ ভালোবাসার তীব্র আলোয় পরিণত হয়েছে। তুই কি জানিস আমি তোকে কত বছর ধরে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি? আপনি তো আমাকে শুধু শাসন করতেন আর বকা দিতেন। আমি কিভাবে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন? তোকে বকা দিতাম কারণ তুই আমাকে পাত্তা দিতি না। তুই ওই কলেজের ছেলেদের সাথে হাসি মুখে কথা বলতি আর আমার বুকটা ফেটে যেত। আমি তো শুধু আপনাকে রাগানোর জন্যই ওইসব করতাম। আপনি তো নীলার সাথেও হাসাহাসি করতেন। আমি নীলার দিকে তাকাইনি, আমি শুধু তোর চোখে আমার জন্য অধিকার দেখতে চেয়েছিলাম। আবির তানিশার ঠোঁটে খুব আলতো করে একটা চুমু খায়। তানিশা চোখ বন্ধ করে আবিরের এই পবিত্র স্পর্শ গ্রহণ করে। আবির নিজের শেরওয়ানির বোতামগুলো খুলতে শুরু করে। তানিশা আর চোখে আবিরের চওড়া বুকের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। তানিশা আমার দিকে তাকা। তুই চোখ বন্ধ করে আছিস কেন? আমি আপনার চোখের দিকে তাকাতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে। অস্বস্তি কেন হবে? তুই আমার বউ, তোর আমার সবকিছুর ওপর সম্পূর্ণ অধিকার আছে। আবির তানিশাকে নিজের 2 হাতের মধ্যে বন্দি করে ফেলে। তানিশার শাড়ির আঁচলটা একটু খসে যায়। আবির তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে। ওর গরম নিঃশ্বাস তানিশার ঘাড়ে সুরসুরি দেয়। আজ তুই শুধু আবির চৌধুরীর। আজ আমি তোকে ভালোবাসার এমন এক দুনিয়ায় নিয়ে যাব যেখান থেকে তুই আর কোনোদিন আপনি আমাকে ব্যথা দেবেন না তো? আমার খুব ভয় করছে। ফিরতে চাইবি না। আমি তোকে ব্যথা দিতে পারি তানিশা। তুই তো আমার কলিজা।
আজ আমি তোকে শুধু আদর করব। আবির তানিশার ঠোঁটে আবার গভীরভাবে চুমু খায়। এবার চুমুর গভীরতা অনেক বেশি। তানিশা প্রথমে একটু গুটিয়ে থাকলেও ধীরে ধীরে সে আবিরের ভালোবাসার স্রোতে গা ভাসিয়ে দেয়। সে নিজের দুই হাত দিয়ে আবিরের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে। আবির তানিশাকে কোলে তুলে নেয় এবং বিছানার ঠিক মাঝখানে শুইয়ে দেয়। তুই বিশ্বাস করতে পারছিস তানিশা, তুই আজ থেকে সারা জীবনের জন্য আমার? হ্যাঁ, আমি বিশ্বাস করছি, এবং আমি আপনাকে ছাড়া আর এক মুহূর্ত বাঁচতে পারবো না আবির ভাইয়া। আমাকে ভাইয়া ডাকবি না, তুই আমার বউ, আমাকে শুধু আবির বলে ডাকবি। আমি তো ছোটবেলা থেকেই ভাইয়া ডাকি, হঠাৎ করে আবির ডাকতে আমার লজ্জা করবে। আমি তোর সব লজ্জা আজ ভেঙে দেব, তুই শুধু আমাকে ভালোবাসতে থাক। আবির তানিশার ঘাড়ে গলায় বুকে উন্মত্তের মতো চুমু খেতে থাকে। তানিশার গলার সেই কালশিটে দাগটার ওপর আবির বারবার নিজের ঠোঁট ছোঁয়ায়। তানিশা উত্তেজনায় আবিরের পিঠ খামছে ধরে। ঘরের ড্রিম লাইটের মৃদু আলোয় তাদের দুটি শরীর একাকার হয়ে যায়। আবির, আমাকে আর কষ্ট দেবেন না, আমি আপনার সবকিছু মেনে নিলাম। তুই আমাকে আবির ডাকলি, আমার বুকটা যেন শীতল হয়ে গেল। আমি আপনাকে অনেক ভালোবাসি আবির, আমি শুধু আপনাকে রাগানোর জন্য দূরে দূরে থাকতাম। আমি জানি পাগলি, আমি তোর সব জানি, আমি তোকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আবির তানিশার শাড়িটা খুলে দেয়। তানিশার উন্মুক্ত শরীরে আবিরের শক্তিশালী হাতের স্পর্শ এক চরম সুখের অনুভূতি সৃষ্টি করে। তানিশার মুখ থেকে অস্ফুট শব্দ বের হতে থাকে। আবির তানিশার প্রতিটি অঙ্গ খুব সাবধানে এবং আদরের সাথে ভালোবাসায় ভরিয়ে দেয়। তাদের দীর্ঘদিনের জমানো রাগ, অভিমান এবং তীব্র অধিকারবোধ আজ এক চরম পূর্ণতা পায়। তুই আমার রানী তানিশা, তুই আমার অহংকার, আমি তোকে সারা জীবন বুকে আগলে রাখবো। আমি শুধু আপনার বুকে মাথা রেখে মরতে চাই আবির, আমাকে কখনো ছেড়ে যাবেন না। আমার মৃত্যু ছাড়া তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। রাত যত গভীর হয় তাদের ভালোবাসার তীব্রতা তত বাড়তে থাকে। ভোরের আলো ফোটার আগে তারা দুজন ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তানিশার মুখে এক তৃপ্তির হাসি, আর আবিরের শক্ত হাত তখনও তানিশার কোমর জড়িয়ে আছে। পরের দিন সকালে পুরো বাড়িতে আনন্দের জোয়ার। দাদিমা, বড় চাচা, ছোট চাচা সবাই নিশ্চিন্ত যে তাদের প্ল্যান সফল হয়েছে। জেসমিন, ফুপু আর কুদ্দুস তখনও নিজেদের পাওনা নিয়ে ঝগড়া করছে। জিশান আর রাইসাও নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে। ও ফুফু আম্মা, আমার বকশিসের কি হইল? আমি তো নাটকে ভালোই অভিনয় করেছিলাম। তুই থাম তো কুদ্দুস, তোর অভিনয়ের জন্য সব বেঁচতে যাচ্ছিল। ছোট ভাই আমাকে বকশিস দেবে, তোকে না। তোরা দুজন এই বকশিসের ঝগড়া থামবে কাল রাত তো আবির আর তানিশার আসল বকশিস হয়ে গেছে। মোজাম্মেল ফুপার কথায় সবাই হাসতে শুরু করে। আবির আর তানিশা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তানিশা আজ খুব সুন্দর করে একটা জামদানি শাড়ি পরেছে, আর আবির একটা সাদা পাঞ্জাবি। তাদের দুজনের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তানিশা এসে ছোট চাচা এবং বড় চাচার পায়ে হাত দিয়ে সালাম করে। তোদের দুজনের মুখে এই হাসিটা দেখার জন্যই আমি এত বড় ঝুঁকি নিয়েছিলাম। আবির, আমাকে মাফ করে দিস বাবা, কাল আমি তোকে থাপ্পড় মেরেছিলাম। ছোট আব্বু, আপনি তো আমার বাবার মতো, আপনি আমাকে মারবেন না তো কে মারবে? আর ওই থাপ্পড়ের জন্যই তো আমি আমার আসল জিনিসটা বুঝে গেলাম। তোরা সুখে থাক, এটাই আমাদের সবার চাওয়া। দাদিমা, আপনি যদি এই প্ল্যানটা না করতেন তাহলে আমাদের দুজনের এই অহংকার কোনোদিন ভাঙতো না। আমি তো তোদের নারী নক্ষত্র জানি রে দাদু ভাই, তোরা আমার দুই চোখের মনি। এবার তাহলে আমার পারিশ্রমিকটা বুঝিয়ে দে আবির। আমি কিন্তু কালকেই লন্ডন ফিরে যাচ্ছি। আমার নাতাশা আমার জন্য অপেক্ষা করছে। তুই কোনো চিন্তা করিস না ইমরান, তোর আর নাতাশার বিয়ের সব খরচ আমি দেব, আর আমরা দুজন মিলে লন্ডনে তোর বিয়ে খেতে যাব। আর আমি কি দোষ করলাম? আমাকে তো একবার গুলি করতে চেয়েছিলি। তোকে আমি আলাদা করে ট্রিট দেব। আরিয়ান, তুই না থাকলে আমার ভেতরের তানিশার জন্য এতটা পাগলামি হয়তো বের হতো না। চৌধুরী ভিলা আবার তার পুরনো হাসি খুশি পরিবেশ ফিরে আসে। তবে এবার আর কোনো লুকোচুরি বা রাগ অভিমান নেই। আবির তানিশার হাত শক্ত করে ধরে রাখে। তানিশা আবিরের কাঁধে মাথা রাখে। তাদের এই চাচাতো ভাই বোনের খুনসুটি থেকে শুরু হওয়া সম্পর্কটা আজ স্বামী স্ত্রীর এক পবিত্র ভালোবাসায় পরিণত হয়েছে। পরিবারের সবার মুখে হাসি, আর আবির তানিশার চোখের তৃপ্তি প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা আর অহংকার জয় করে ঠিক নিজের জায়গা করে নেয়।